ইএসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে আরআরবি গ্রুপ ডি 2026-এর সায়েন্স অর্থাৎ বিজ্ঞান থেকে 40টি পিআইকিউ, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের যে 2026-এর রেলের এক্সাম রয়েছে গ্রুপ ডির। ঠিক আছে, আমরা মোটামুটি টার্গেট করছি 10টা সেট। আমাদের এখানে 40টি পিকিউআই রয়েছে। আমাদের পরবর্তী ক্ষেত্রে আমাদের বেশি সংখ্যক পিকিউআই সেট থাকবে এবং টোটাল আমরা 10টা নিয়ে আসবো। মোটামুটি 10, 50 বা 100টা করে প্রশ্ন থাকবে এবং যেগুলোর মধ্যে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন আসবে এবং সেই লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী আমাদের যে প্রশ্ন সেখান থেকে তোমরা বুঝতে পারবে এবং এগুলো করলেই অবশ্যই তোমরা পেয়ে যাবে। আশা করি তোমাদের স্কোর ভালো হবে। এবং দেখো, আমাদের এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা খুবই ডেসক্রিপটিভ বা বিস্তারিত আলোচনা করব, যে সেখান থেকে যেন টপিকটা কভার হয়ে যায়। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, যে কোবাল্ট ধাতু ধারণকারী ভিটামিন B12-এর বৈজ্ঞানিক বা রাসায়নিক নাম কি? তাহলে B12-এর রাসায়নিক নাম, মোট কথা হচ্ছে যে B12-এর রাসায়নিক নাম কি? তাহলে B12-এর রাসায়নিক নাম হচ্ছে কিন্তু আমাদের কি, রাইবোফ্লাভিন, সায়ানোকোবালামিন, থায়ামিন না অ্যাসকর্বিক অ্যাসিড? তাহলে সঠিক উত্তর হবে কিন্তু সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন হচ্ছে কিন্তু আমাদের ভিটামিন B12-এর রাসায়নিক নাম। রাইবোফ্লাভিন যদি দেখি, রাইবোফ্লাভিন হচ্ছে ভিটামিন B2 এর রাসায়নিক নাম। থায়ামিন হচ্ছে B1, রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন B1। আর অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এই ছিল। আমরা যদি ভিটামিনকে দেখি, ভিটামিন আমাদের দু রকমের হবে, যে একটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন, একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। তাহলে জলে দ্রবণীয় ভিটামিন যদি দেখি, ভিটামিন আমাদের জলে দ্রবণীয় ভিটামিন, একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিন বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো কি? ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে আমাদের ADEK, ঠিক আছে, বা শর্ট ফর্মে তোমরা বলতে পারো যে কিড়া, KEDA, কিড়া, ঠিক আছে, বা ADEK, উল্টা দিকলে করলে আমাদের ADK বা কেড়া। আর এদিকে আমাদের জলে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে যেটা কি, বা ওয়াটার সলিউবল, যেটাকে বলে আমরা জলে দ্রবণীয় ভিটামিন B কমপ্লেক্স আর C, ঠিক আছে, B কমপ্লেক্স অ্যান্ড আর একটা কি সি। এই দুটো ভিটামিন কিন্তু আমাদের জলে দ্রবণীয় ভিটামিন। এবার বি কমপ্লেক্স মানে অনেকগুলো বি কমপ্লেক্সের সমন্বয়ে রয়েছে, যেমন B1, B2, B3, B5, B6, B7 আর B9। এই টোটাল আমাদের এই ভিটামিনগুলো নিয়ে তৈরি। তাহলে দেখো, আমরা যদি দেখি এই যে এই ভিটামিন এর রাসায়নিক নাম, আমরা যদি রাসায়নিক নাম জানি, তাহলে দেখো ভিটামিন এর রাসায়নিক নাম কী হবে? ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ঠিক আছে, কি রেটিনল। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন বি যদি দেখি, ভিটামিন বি এর বি বলছি, ভিটামিন সি দেখো, ভিটামিন সি, বি এর তো আমাদের অনেকগুলো ভাগ রয়েছে, তাহলে ভিটামিন সি এর রাসায়নিক নাম কী হবে? ভিটামিন সি এর রাসায়নিক নাম এই যে আমরা পেলাম, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এটা তো আমরা পেয়েছি। ভিটামিন ডি এর যদি দেখি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হবে কিন্তু কি, ক্যালসিফেরল, ঠিক আছে, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হবে ক্যালসিফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, ঠিক আছে, কি ভিটামিনের নাম হচ্ছে কি, টোকোফেরল। ADEK, কে যদি দেখি আমাদের, কে এর রাসায়নিক নাম হচ্ছে আমাদের ফাইলোকুইনন বা ন্যাপথোকুইননও বলা হয় কোনো সময়, ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি, ভিটামিন কে, ADEK। আর B1-এর যদি দেখি, তোমরা মনে রাখবে B1-এর রাসায়নিক নাম হচ্ছে কি তোমাদের, B1-এর রাসায়নিক নাম হচ্ছে তোমার কি, থায়ামিন। B2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। ভিটামিন B3 হচ্ছে নিয়াসিন। B5 প্যান্টোথেনিক অ্যাসিড। B6 এর হচ্ছে পাইরিডক্সিন। B7 এর বায়োটিন। B9 এর ফলিক অ্যাসিড। এগুলো কিন্তু আমাদের রাসায়নিক নাম। এবার এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক যেটা পড়ে, সেটা হচ্ছে অভাবজনিত রোগ। ভিটামিনের যে অভাবজনিত, কিসের অভাবে কী রোগ হয়, কোন ভিটামিনের কী রোগ হয়, সেটা কিন্তু আমরা পরবর্তীতে, আমরা যদি আরও প্রশ্ন আছে সেখান থেকে আমরা কিন্তু করব। দ্বিতীয় প্রশ্ন দেখো কি রয়েছে। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে, যে তড়িৎ বৈদ্যুতিক মোটর নিচের কোন ভৌত নীতির উপর কাজ করে? তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ঠিক আছে। তারপরে রয়েছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎ প্রবাহের চৌম্বকীয় প্রভাব না শক্তির সংরক্ষণ। তাহলে এখানে আমাদের কি সঠিক উত্তর দেখবো আমরা, যে সঠিক উত্তর কোনটা হবে? যে সঠিক উত্তর হবে কিন্তু আমাদের তড়িৎ প্রবাহের চুম্বকীয় প্রভাব, অপশান নাম্বার সি হবে কিন্তু সঠিক উত্তর, তড়িৎ প্রবাহের চুম্বকীয় প্রভাব, ঠিক আছে। এটা হচ্ছে যে ম্যাগনেটিক ইফেক্ট বা চুম্বকীয় প্রভাব যেটা আমরা বলি, এটা আমাদের কে দিয়েছিল? এটা দিয়েছিল ওরস্টেড, ঠিক আছে। ওরস্টেড কিন্তু আমাদের দিয়েছিল, প্রথম কিন্তু ওরস্টেড দিয়েছিল। কত খ্রিস্টাব্দে দিয়েছিল যদি বলে? 1820। তাহলে 1820 ওরস্টেড আমাদের এটা প্রথম আবিষ্কার করেছিল,
ঠিক আছে। এটা আমাদের দেখো আমাদের এই যে চুম্বকীয় প্রভাব আমরা দেখি, সেই চুম্বকীয় প্রভাব আমরা যদি দেখি, এখানে আমাদের যে আরও জিনিসগুলো যে দেখি, দেখো আমার তারপরে কি রয়েছে আমাদের, দেখো তাপের প্রভাব, তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব। তাহলে তাপীয় প্রভাব কোনটা, যেটা বলছি আমরা হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, সেটা কে আবিষ্কার করেছিল, এটা হচ্ছে জুলের সূত্র। আমরা জানি তাপীয় সংক্রান্ত আমরা জুলের সূত্র পাই, তাহলে জুল বা আমরা জেমস প্রেসকট জুল যেটাকে বলি, তাহলে সেই জুলের সূত্র আমরা পাই। ঠিক আছে, জুল আমাদের এই তাপীয় দিয়েছিল, এবং তাপীয় দিয়েছিল। আর কি দিয়েছিল, এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা চুম্বকীয় আবেশ, এটা কে দিয়েছিল বা কে আবিষ্কার করেছিল, এটা আমাদের কী হয়েছিল, ডিসকভার বা আবিষ্কার করেছিল মাইকেল। ঠিক আছে, মাইকেল ফ্যারাডে। কে, মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে কিন্তু আমাদের আবিষ্কার করেছিল। ফ্যারাডে আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আবিষ্কার করেছিল। ঠিক আছে, আর দেখো আমাদের কি রয়েছে, ইলেকট্রিক মোটর আমার কি করে, এই যে ইলেকট্রিক মোটর যদি রয়েছে, এই যে ইলেকট্রিক মোটরের কথা বলে, যদি এখান থেকে ইলেকট্রিক মোটর আসে, ইলেকট্রিক মোটরের কাজ হচ্ছে কি, ইলেকট্রিক মোটর কি কাজ করে, এটা কনভার্ট করে ইলেকট্রিক এনার্জিকে বা তড়িৎ শক্তিকে কিসে কনভার্ট করে, তড়িৎ শক্তিকে আমাদের কিসে কনভার্ট করে, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে আমাদের রূপান্তরিত করে। এটা হচ্ছে ইলেকট্রিক মোটরের কাজ, মানে তড়িৎ থেকে আমাদের যন্ত্রে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করবে। যেমন যদি দেখায় তড়িৎ শক্তি থেকে যদি যান্ত্রিক শক্তিতে কনভার্ট করে, যেমন আমাদের যদি ফ্যান দেখা হয়, তড়িৎ থেকে আমাদের যন্ত্রটা ঘুরতে থাকে। মিক্সচার বলতে পারি আমরা, মিক্সচার বিভিন্ন মেশিন, মিক্সচার মেশিন, ওয়াশিং মেশিন বলতে পারে, ওয়াটার পাম্প বলতে পারে, ওই ইলেকট্রিক ভেহিকেল বলতে পারে, বা বিভিন্ন ধরনের যেগুলোই আমাদের লাইনে বা কারেন্টে চলে যে যন্ত্রগুলো, সেগুলো কিন্তু সবই কিন্তু আমাদের ইলেকট্রিক মোটর আমাদের থাকে। এরপরে দেখো আমাদের আরেকটা রয়েছে, আরেকটা জিনিস হয়, যেটা হচ্ছে আমাদের জেনারেটর বা ডাইনামো যেটাকে বলি আমরা। ঠিক আছে, জেনারেটর বা ডাইনামো, সেখান থেকেও আমাদের আসে। জেনারেটর বা ডাইনামো কি, তাহলে জেনারেটর বা ডাইনামো আমাদের কি কাজ করে, জেনারেটর বা ডাইনামো কি করে, সেটা যান্ত্রিক শক্তি থেকে, সেটা যান্ত্রিক শক্তি থেকে কিসে কনভার্ট করে, তড়িৎ শক্তিতে কনভার্ট করে। যান্ত্রিক থেকে তড়িৎ শক্তিতে কনভার্ট করে কে, এই আমাদের জেনারেটর। এটা কে করে, জেনারেটরের কাজ, বা জেনারেটরকে আমরা কি বলে থাকি, জেনারেটর বা ডাইনামো। ঠিক আছে, ডাইনামো কিন্তু আমাদের এটা যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে কনভার্ট করে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এগুলো পেলাম আমাদের। ঠিক আছে, আর এখান থেকে তোমরা মনে রাখবে আরেকটা জিনিস, যে কি সেটা, ইলেকট্রিক মোটর আর ইলেকট্রিক জেনারেটর মধ্যে পার্থক্য কী, হ্যাঁ দুটোর মধ্যে পার্থক্য কী, যদি আমরা পার্থক্য দেখি, যে ইলেকট্রিক মোটর আর একটা হচ্ছে ইলেকট্রিক জেনারেটর, এটা মনে রাখবে। ইলেকট্রিক মোটর কিন্তু আমাদের কি বলে, ইলেকট্রিক এনার্জি বা যেটাকে আমরা কি বলি, তড়িৎ শক্তি, সেই তড়িৎ শক্তিতে কিসে কনভার্ট করে, মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি, তাহলে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। এটা তার উল্টোটা, মেকানিক্যাল এনার্জি থেকে কিসে করে, তড়িৎ শক্তিকে বা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এটা চুম্বকীয় প্রভাবের অনুসারে কাজ করে, বা ম্যাগনেটিক ইফেক্ট অনুসারে কাজ করে। ম্যাগনেটিক ইফেক্ট, ঠিক আছে, ম্যাগনেটিক ইফেক্ট বা চুম্বকীয় ফল হিসেবে কাজ করে। ঠিক আছে, আর এটা কিসের উপর কাজ করে, এটা কার ভিত্তিতে কাজ করে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা চৌম্বকীয় আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা আমাদের এই যে তড়িৎচুম্বকীয় আবেশের উপর কাজ করে। এটাই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম কাজ করে। কার, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম কাজ করে, বামহস্ত নিয়ম বা লেফট হ্যান্ড রুল। আর এটা ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল বা ডান হস্ত নিয়ম কাজ করে ফ্লেমিংয়ের। ঠিক আছে, এই ছিল কিন্তু আমাদের এইখান থেকে এই টপিকগুলো এইগুলো অবশ্যই ভালো করে নোট করে নিও, বা এখান থেকেই পাবে তোমরা। ঠিক আছে, মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ কি, পিএইচ বলতে আমরা কি বুঝি, পিএইচ বলতে পি মিনস হচ্ছে জার্মান ওয়ার্ড, পি মিনস হচ্ছে পোটেন্স, POTENG, পোটেন্স। আর পোটেন্স মানে হচ্ছে যেটাকে বলে আমরা পাওয়ার, পোটেন্স। এবার এইচ আর থাকে, এইচ মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন। কি থাকে, এইচ মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন। ঠিক আছে, তাহলে আমাদের পোটেন্স অফ হাইড্রোজেন অর্থাৎ বা পাওয়ার অফ হাইড্রোজেন যেটাকে বলে পিএইচ, তাহলে আমাদের হাইড্রোজেন আয়নের যে শক্তি,
সেই হাইড্রোজেন আয়নের সেই শক্তিটা কেমন আছে কিসের উপর, সেইটাকে পিএইচ, আর সেইটাকে আমরা বলি পিএইচ বা পাওয়ার অফ দ্য হাইড্রোজেন আয়ন। এবং এটার একটা স্কেল রয়েছে, সেটা আমাদের কি 0 থেকে কত দূর পর্যন্ত থাকে, 0 থেকে পিএইচ স্কেল যদি বলি সেটা 0 থেকে আমাদের 14 পর্যন্ত থাকে। মাঝে আমাদের 7 থাকে নিরপেক্ষ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ঠিক আছে, এই 14 ঘর থাকে। যত তুমি 7টা হচ্ছে প্রশম হচ্ছে অর্থাৎ নিরপেক্ষ বা প্রশম দ্রবণ, মানে এটা না ক্ষারীয় না আম্লিক। তুমি 7-এর নিচে যত যাবে তত বেশি আম্লিক হবে বা অ্যাসিড যেটাকে বলি আমরা, তত বেশি অ্যাসিড হবে। আর যত বেশি তুমি 7-এর উপরে যাবে তত বেশি কিন্তু ক্ষারীয় হবে। ঠিক আছে, এইবার তীব্র, যত তুমি অ্যাসিড থেকে অর্থাৎ 7-এর থেকে যত মান কমতে থাকবে তত বেশি তীব্র অ্যাসিড হবে, যত বেশি 7-এর উপরে যেতে থাকবে তত বেশি তীব্র ক্ষার হবে। মানে যদি বলা হয় 7-এর পরে 6 মানে এই একটু কম অ্যাসিডিক, কিন্তু 1 যদি 0 বা 1 এগুলো থাকে এখানে এর হাইলি অ্যাসিডিক, মানে প্রচণ্ডভাবে তীব্র অ্যাসিড যেটাকে বলি আমরা। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই হলো আমাদের অ্যাসিড বা পিএইচ স্কেল। আমাদের মানুষের রক্তে স্বাভাবিক পিএইচের মান কত? মানুষের রক্তে স্বাভাবিক পিএইচের মান হচ্ছে 7.4, বা যেটা আমাদের কি থাকে, সামান্য ক্ষারীয় থাকে, 7.4 থেকে সামান্য ক্ষারীয়। এরকম আমাদের আরও কিছু কিলো মনে রাখতে হবে, যেগুলোর কিন্তু অবশ্যই দরকার মনে রাখা। যেমন ব্যাটারির অ্যাসিড যেটা বলি আমরা, ব্যাটারিতে যে অ্যাসিড থাকে সেটার পিএইচ যদি কত থাকে, ব্যাটারি অ্যাসিড, ঠিক আছে, ব্যাটারিতে যে অ্যাসিড থাকে সেই ব্যাটারির অ্যাসিড থাকে আমার ওর যদি মান দেখি যে ওর পিএইচ মান 0 থেকে 1-এর মধ্যে বিলং করে। ঠিক আছে, ভিনিগার একটা গুরুত্বপূর্ণ। তাহলে ভিনিগারের মধ্যে কত থাকে, ভিনিগার বা অ্যাসিডিক অ্যাসিড, ভিনিগার কোনটাকে বলে আমরা, অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ, ভিনিগার অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ, সেখানে আমার কত থাকে, ওর পিএইচ মান 3। টমেটো যদি দেখা যায়, টমাটোর মধ্যে যদি দেখা যায়, টমাটোর মধ্যে কত থাকে, পিএইচ মান হচ্ছে কিন্তু টমাটোর 4। ঠিক আছে, সাথে তো প্রশম, তাহলে সাথে বিশুদ্ধ জলে আমরা যদি দেখি বিশুদ্ধ জল পাবো। দুধের মনে রাখবে বা মিল্ক যেটা বলি আমরা, দুধের মধ্যে আমার পিএইচ কত থাকে, 6.5 থেকে 6.8 পর্যন্ত আমাদের থাকে। ঠিক আছে, এটা হচ্ছে পিএইচ মান। ঠিক আছে, এবং আমাদের আরেকটা যেটা থাকে যে পাকস্থলী বা স্টোমাকে গ্যাস্ট্রিক জুস বা পাকস্থলী রসে ওর পিএইচ মান কত হয়, এইটা কিন্তু আমাদের পড়ে স্টোমাকে বা পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস। ঠিক আছে, গ্যাস্ট্রিক জুস কত থাকে আমাদের, গ্যাস্ট্রিক জুস থাকে আমাদের 1.5 থেকে 3.5, এর পিএইচ মানটা হচ্ছে এটা 1.5 থেকে 3.5। আর আমাদের বিশুদ্ধ জল বা ডিস্টিল ওয়াটার যেটাকে বলি আমরা, বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না, সেটাও একটা মনে রাখবে। আর ওর হচ্ছে প্রশম দ্রবণ, অর্থাৎ ওর হচ্ছে 7। আর মানুষের রক্তে তো এগুলো পেলাম। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে মানব যানবাহনে ব্যবহৃত লেড অ্যাসিড ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? তাহলে কোন অ্যাসিড ব্যবহার করা হয়, অর্থাৎ আমাদের ব্যাটারিতে যে গাড়িতে ব্যাটারি ব্যবহার করা হয় সেই গাড়িতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? তাহলে সেই গাড়িতে অ্যাসিড ব্যবহার করা হয় সেটা হচ্ছে কিন্তু আমাদের কি, সালফিউরিক অ্যাসিড। সেটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড বা H2SO4, সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিডকে আর কি নামে জানা যায়? একে জানা যায় মিউরেটিক অ্যাসিড। কি? মিউরিয়েটিক অ্যাসিড, মিউরিয়েটিক অ্যাসিড, এটা হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। আর কি আছে, এটা এই সালফিউরিক অ্যাসিড বা মিউরিয়েটিক অ্যাসিড বাথরুম পরিষ্কার করার কাজে কিন্তু ব্যবহার করা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি দেখা যায়, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি বলে, হাইড্রোক্লোরিক বা HCl অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল, যেটাকে বলি অয়েল অফ ভিট্রিয়ল। আর কি বলা হয়, কিং অফ কেমিক্যাল। কি বলা হয়, কিং অফ কেমিক্যাল, অর্থাৎ রসায়নের রাজা, কিং অফ কেমিক্যাল, বা যেটাকে বলি আমরা রসায়নের রাজা বলা হয় আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। নাইট্রিক অ্যাসিড আমাদের আছে, নাইট্রিক অ্যাসিডকে কি বলা হয়, অ্যাকোয়াফটিক্স। ঠিক আছে, অ্যাকোয়াফটিক্স। ঠিক আছে, আর কি রয়েছে, আরেকটা দেখো রয়েছে আমাদের কি, আরেকটা রয়েছে আমাদের কি, ফসফরিক অ্যাসিড রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর ব্যাটারিতে আমাদের ব্যবহার করা হয় সেটা হচ্ছে H2SO4 বা মিউরিয়েটিক অ্যাসিড, যেটা বাথরুম পরিষ্কার করার কাজে লাগে। এবং এটা হচ্ছে সেকেন্ডারি সেল। কি সেল? সেকেন্ডারি সেল বা সেকেন্ডারি ব্যাটারি বলতে এখানে যেহেতু ব্যাটারি বলা হয়েছে, তাহলে সেকেন্ডারি ব্যাটারি সম্পর্কে বলে রাখি, বা সেল সম্পর্কে। সেল আমাদের দু রকমের হয়। ঠিক আছে, একটা হচ্ছে প্রাইমারি সেল,
প্রাইমারি সেল, আরেকটা হচ্ছে সেকেন্ডারি সেল। তাহলে প্রাইমারি সেল কোনটাকে বলি? প্রাইমারি সেল যেসব সেলগুলো একবার ব্যবহার করে আর ব্যবহার করা হয়নি, অর্থাৎ ইউজ অ্যান্ড থ্রো। ঠিক আছে, একবার ব্যবহার করে আর পুনরায় ব্যবহার করা হয়নি, যেমন ঘড়িতে আমরা দেওয়াল ঘড়িতে বা হাত ঘড়িতে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয়, ব্যাটারি নয় সেল, সেই সেলগুলোকে বলি আমরা প্রাইমারি সেল। আর সেকেন্ডারি সেল কোনগুলো? যেসব সেলগুলো আমাদের পুনরায় চার্জ করে ব্যবহার করতে পারি, মানে একবার ব্যবহার করার পরেও আমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে চার্জ বা আমাদের কোনো চার্জ করে কিন্তু সেটাকে তৈরি করতে পারে, সেটা হচ্ছে প্রায় সেকেন্ডারি সেল। তাহলে সেল আর অনেকগুলো সেলের সমন্বয়ে গঠিত হয়। অনেকগুলো যদি সেল থাকে, সেই অনেকগুলো সেলের সমন্বয়ে আমরা সেটাকে কি বলতে পারি? ব্যাটারি বলতে পারি, বা ব্যাটারি। অনেকগুলো সেলের সমন্বয়ে সেটাকে আমরা কি বলি? ব্যাটারি বলি। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, নিচের কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক? নিচের কোন মাধ্যমের মধ্যে? জল, কাঁচ, জল, হিরে না শূন্যস্থান? ঠিক আছে, কিসের মাধ্যমে কিন্তু আমাদের বলছে কি আলোর বেগ সর্বাধিক বা সবচেয়ে বেশি? ঠিক আছে, আলোর বেগ সবচেয়ে বেশি। তাহলে দেখো আলো শূন্য মাধ্যমে বা শূন্য স্থানে আলোর বেগ কিন্তু সবচেয়ে বেশি। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, যে আলোর বেগ শূন্য স্থানে সবচেয়ে বেশি। যদি আলোর বেগ কত যদি বলা হয়, আলোর বেগ শূন্য স্থানের মধ্যে কত, সেটা হচ্ছে আলোর বেগ শূন্য স্থানের মধ্যে যদি দেখা যায়, সেটা হবে কিন্তু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাকে যদি মিটারে বা আমরা যদি এটাকে কি বলি কিলোমিটারে লিখি, তাহলে আমাদের এই যে 10⁵ আছে, সেই 3 × 10⁵ পরিবর্তে কত হবে? 3টা শূন্য কমে যাবে, তাহলে এটা তখন কী হয়ে যাবে? কিমি পার সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে শূন্যস্থানে আলোর গতিবেগ। এরপরে দেখো আমাদের কি রয়েছে, আর কি রয়েছে, তারপরে যদি দেখি আমরা হীরার মধ্যে যদি দেখা যায়, হীরের মধ্যে আমাদের কত গতিবেগটা যদি দেখা যায়, তাহলে 1.24 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমাদের 10⁸ পার মিটারেই থাকবে, কেবল এইগুলো আমাদের চেঞ্জ হবে। শূন্যস্থানে 3 হয়, হীরের 1.2 হয়, জলের আমাদের কত হয়? জলের ক্ষেত্রে যদি দেখি সেটা হয় 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর কাঁচের মধ্যে যদি দেখা যায়, কাঁচ বা গ্লাস যেটাকে বলি, সেটা হচ্ছে 2 হয়, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের আলোর গতিবেগ। ঠিক আছে, কোন মাধ্যমে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেলে আলোর গতিবেগ কী পাওয়া যায় সেটা আমরা ঠিক আছে জানা যায়। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে যে প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার পর সাদা আলোর 7টি বর্ণে বিভক্ত হওয়ার ঘটনাকে কি বলা হয়? তাহলে 7টা আলো যে বিশ্লিষ্ট হয়েছে, সেই 7টা আলো বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকে আমরা কি বলে থাকি? সেটাকে বলে থাকি দেখো আলোর প্রতিফলন, প্রতিসরণ না বিচ্ছুরণ না বিক্ষেপণ। তাহলে সঠিক উত্তর হবে আমাদের এটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে আলোর বিচ্ছুরণের উদাহরণ। তাহলে আলোর বিচ্ছুরণ, এখানে দেখো 7টা বর্ণে বিশ্লিষ্ট হওয়া, তাহলে বিচ্ছুরণ কোনটাকে বলি? যখন কোনো একটা আলোকরশ্মি বা সাদা আলো, কোনো একটা সাদা আলো যখন আমাদের কি করে, যে সাদা আলোটা যখন প্রিজম বা প্রিজমের মতো কোনো স্বচ্ছ মাধ্যমের উপর পড়ে, তখন 7টা রঙে যে বিশ্লিষ্ট হয়ে যাওয়া, 7টা রঙে বিশ্লিষ্ট হয়ে যায়, সেই 7টা রঙে বিশ্লিষ্ট হয়ে যাওয়ার ঘটনাকেই বলা হয় আমাদের কি? বিচ্ছুরণ। আর এই 7টা রঙের পট্টি পাওয়া যায়, 7টা রঙের পট্টি বা 7টা রঙকে একসঙ্গে বলা হয় বর্ণালী। এইটাকে বলা হয় কি? বর্ণালী। 7টা রঙের পট্টিকে আমরা বলে থাকি কি? বর্ণালী। নেক্সট দেখো পরবর্তী আমাদের কি রয়েছে, আলোর প্রতিফলন কোনটা? আলোর প্রতিফলন সেটাই যেটা আমাদের ধরো আমাদের একটা মাধ্যম, কোনো একটা আলোকরশ্মি আমার কোনো একটা স্বচ্ছ প্রতিফলক তলের উপর পড়লো, এবং প্রতিফলক তলের পড়ার পরে সেই দিকেই বা ওই মাধ্যমেই ঘুরে ওই মাধ্যমেই ফিরে যায়, তখন সেইটাকে আলোর প্রতিফলন বলে। এবার আলোর প্রতিফলন দু রকম, যেমন এটা দেখো যদি আমার একই দিক থেকে আসে, সমান্তরালভাবে আসে এবং সমান্তরালভাবে প্রতিফলিত হয়, তখন সেটাকে বলা হয় আমাদের কি? নিয়মিত প্রতিফলন। এটাকে কি বলা হয়? আমাদের নিয়মিত প্রতিফলন। আর যদি বলা হয়, যদি আমাদের একটা থেকে এলে কোনো মাধ্যম থেকে আসার পরে, কোনো মাধ্যমে আপতিত হওয়ার পর সে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তখন, বা অমসৃণ তলে পড়ে, অমসৃণ তলার পরে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, তখন এই ঘটনাকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। আর এই বিক্ষিপ্ত প্রতিফলনের কারণেই আমরা বইয়ের পাতার বই পড়তে পারি, বা কোনো দেওয়ালে কোনো কিছু লেখা থাকে, সেই লেখা কিন্তু আমরা পড়তে পারি। এটা কিন্তু কিসের কারণে হয়? এটা কিন্তু আমাদের কি ওই কিসের কারণে হয়? ওই বিক্ষিপ্ত প্রতিফলনের কারণেই কিন্তু হয়। এইরকম দেখবে সিনেমার পর্দা সাদা এবং কি করা হয়? সিনেমার পর্দা সাদা করা হয় এবং অমসৃণ করা হয়। ঠিক আছে, যার কারণে আমরা কি বিভিন্ন কোণা থেকে, দর্শকরা বিভিন্ন কোণা থেকে কিন্তু দেখতে পায়।
প্রতিসরণ কি? প্রতিসরণ হচ্ছে কি, কোনো একটা এক মাধ্যম থেকে অপর মাধ্যমে আসবে। তাহলে আলোক রশ্মি যখন কোনো এক মাধ্যম থেকে অপর মাধ্যমে আসে, তাহলে কোনো আলোক রশ্মি এক মাধ্যম থেকে এলো, এক মাধ্যমে যে বিন্দুতে পড়ে সেই বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু। আপতন বিন্দুতে যে অঙ্কটা এইটা হয় এটাকে বলা হয় অভিলম্ব। এরপর এর যাওয়ার কথা এইটাই সোজা পথে, কিন্তু মাধ্যমটা আলাদা বা ভিন্ন ঘনত্বের মাধ্যম হওয়ার কারণে এটা যদি আমার লঘু মাধ্যম হয়, ঠিক আছে, আর এটা যদি ঘন মাধ্যম হয়, তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসার সময় সে সোজা পথে যাওয়ার কথা, কিন্তু না, ও একটু সাইডে বেঁকে যাবে, হয় এই দিকে বাঁকবে না হয় ওই দিকে বাঁকবে, কিন্তু মানে অবিলম্বের দিকে আসবে। এটা যেমন অবিলম্বের দিকে আসছে, কোনো কোনো ক্ষেত্রে অবিলম্ব থেকে দূরে যাবে, সেটা কোন ক্ষেত্রে? এটা যেমন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসেছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসেছে, ফলে আমার এই অবিলম্বের দিকে সরে আসবে। কোন দিকে? অবিলম্বের দিকে সরে আসবে। কিন্তু যখন এর উল্টোটা ঘটবে, যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করবে, তখন সেটা কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, এই মাধ্যমটা কিন্তু মনে রাখবে অবশ্যই। এটা হচ্ছে আমাদের কিন্তু প্রতিসরণ। ঠিক আছে, আচ্ছা, আমাদের যদি বলা হয় এই যে আইজ্যাক নিউটন আমাদের প্রথম কিন্তু গ্লাস বা প্রিজম, এটা আমাদের আইজ্যাক নিউটন কিন্তু বিচ্ছুরণের ঘটনা দিয়েছিল, আইজ্যাক নিউটন। ঠিক আছে, আচ্ছা, এই যে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, যে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরণ, এই যে প্রতিসরণের ক্ষেত্রে আমরা দেখব যে সাতটা রঙ, এই বিচ্ছুরণের ক্ষেত্রে আমাদের বিচ্ছুরণের ক্ষেত্রে দেখলাম সাতটা গেলে বিশ্লিষ্ট হয়ে যাওয়া। ঠিক আছে, সাতটা রঙ কী কী যদি বলা হয়, সাতটা রঙ হচ্ছে শর্ট ফর্ম মনে রাখবে ভিভিগিওর, ইংরেজিতে যদি বলা হয় ভিভিগিওর। ঠিক আছে, ঠিক আছে, ভিভিগিওর, বা আমাদের যদি বাংলায় দেখি সেটা হচ্ছে বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা। এরপর ক্রম অনুসারে সাজানো হচ্ছে, প্রথম বেগুনি, নীল, আকাশি, তারপর সবুজ, হলুদ, কমলা এবং লাল, এই আমাদের কি সাতটা বর্ণ রয়েছে। ঠিক আছে, এবং এলাক্রম, তাহলে আমাদের প্রথমে যদি দেখি এর আমার যদি আলোকরশ্মি কোনো একটা পড়ে, তাহলে এটা কম প্রতিসরণ ঘটে এর। তাহলে প্রতিসরাঙ্ক আমাদের যদি দেখা যায়, যে প্রতিসরাঙ্ক আমাদের সবচেয়ে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য যদি কার বেশি, তরঙ্গ দৈর্ঘ্য হবে কিন্তু আমাদের বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আমাদের কি কম, আর লাল, এই লালের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, যার কারণে আমাদের বিপদ সংকেত হিসাবে লাল ব্যবহার করা হয়। এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি কিন্তু বিক্ষেপণ কম, এর বিক্ষেপণ কম, আর কিন্তু এর বিক্ষেপণ কম, আর এই ভায়োলেট বেগুনির বিক্ষেপণ বেশি, যার কারণেই আমাদের লাল রং ব্যবহার করা, বিপদ সংকেত হিসাবে আমাদের লাল রং ব্যবহার করা হয়। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যার ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী কে প্রস্তাব করেছিলেন? আধুনিক পর্যায় সারণী কে প্রস্তাব করেছিলেন? তাহলে আধুনিক পর্যায় সারণী প্রস্তাব করেছিল কে? আমাদের এখানে মেন্ডেলিভ, মোজলে, ঠিক আছে, মোজলে, যাই বলো মোজলে, নিউল্যান্ডস আর ডোবেইনিয়া। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, যে মোজলে কিন্তু আমাদের এটা দিয়েছিল। তাহলে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিলে বা আধুনিক পর্যায় সারণীতে যেটা আমাদের এলিমেন্টগুলা বা মৌলগুলা অ্যারেঞ্জ করা রয়েছে বা সাজানো রয়েছে, সেটা কিসের উপর ভিত্তি করে সাজানো হয়েছে? সেটা তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির বা অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, কার উপর ভিত্তি করে? অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, বা পারমাণবিক সংখ্যা। কি বলা হয়? পারমাণবিক সংখ্যা। আর পারমাণবিক সংখ্যাকেই বলা হয় কি? পারমাণবিক সংখ্যাকেই আমরা কি বলে থাকি? পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। কি বলা হয়? পরমাণু ক্রমাঙ্ক। যেটাকে আমাদের কি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়? যেটাকে আমাদের জেড অক্ষর দ্বারা কিন্তু চিহ্নিত করা হয়, পারমাণবিক সংখ্যা। হয়েছে? তাহলে দেখো, এটা আমাদের হেনরি মোজলে, আমাদের এটা দিয়েছিল হেনরি মোজলে 1913 থেকে। 1913 কিন্তু আমাদের এই প্রস্তাবটা দিয়েছিল, যে আধুনিক পর্যায় সারণীর যে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজিয়েছিল। ঠিক আছে, যদি বলা হয় পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাকেই আমাদের বলি ওর পারমাণবিক সংখ্যা। মনে রাখবে, যত সংখ্যক কোনো একটা পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন থাকবে, তত সংখ্যক কিন্তু আমাদের ইলেকট্রনটাও থাকবে, তত সংখ্যক ইলেকট্রন থাকবে। আর ভর সংখ্যা, এখানে যদি বলা হয় ভর সংখ্যা কি? ভর সংখ্যা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা।
ঠিক আছে, আমার এখানে দেখো এই পর্যায় সারণীতে আমাদের তিনজন বিজ্ঞানী রয়েছে। মোজলে যেমন আধুনিক পর্যায় সারণী দিয়েছিল নিউল্যান্ডের একটা সূত্র দিয়েছিল, নিউল্যান্ডের অষ্টক সূত্র। কী সূত্র? অষ্টক সূত্র বা অক্টেভ ল। ঠিক আছে, অক্টেভ ল কি? যেটা হচ্ছে আমাদের এই নিউল্যান্ড আমাদের এই পর্যায় সারণীতে মৌলগুলোকে কি এমনভাবে সাজিয়েছিল যে আমাদের একটা মিউজিক্যাল টোন হয় সা রে গা মা পা ধা নি সা, অর্থাৎ আমাদের প্রত্যেকটি অষ্টম মৌল, প্রথম মৌল এবং পরবর্তী যে অষ্টম মৌল সেটার ধর্ম অর্থাৎ ভৌত এবং রাসায়নিক ধর্ম পুনরাবৃত্তি ঘটবে। অর্থাৎ পুনরায় প্রথম মৌলের যে হবে অষ্টম মৌলটার 1 নম্বর মৌলের যে হবে অষ্টম মৌলটার ধর্ম এবং ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম কিন্তু মিল লক্ষ্য করা যাবে। সেই অনুসারে কিন্তু আমাদের এই নিউল্যান্ড আমাদের এই অষ্টক সূত্রটা দিয়েছিল। আরেকজন রয়েছে ডোবেইনিয়ার কি? যা একে বলা হয় জোয়ান ওয়ালফগ্যাং ডোবেইনিয়ার, যা ট্রায়াড ল দিয়েছিল। ট্রায়াড ল বা ত্রয়ী সূত্র। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি? ট্রায়াড ল বা ত্রয়ী সূত্র কি? এই ডোবেইনিয়ার আমাদের মৌলগুলোকে এমনভাবে সাজিয়েছিল যে পরপর 3টি মৌল সাজিয়েছিল এবং প্রথম এবং তৃতীয় মৌলের গড় মানটা দ্বিতীয়র সাথে সমান হবে, এরকমভাবে কিন্তু সাজিয়েছিল যে প্রথম এবং তৃতীয়র যে গড় মান সেটা দ্বিতীয়র সাথে সমান হবে, এইভাবে কিন্তু সাজিয়েছিল। ঠিক আছে, আর মেন্ডেলিভের যে পর্যায় সারণী বা আধুনিক মডার্ন পিরিয়ডিক টেবিল, এটা কিসের উপর বেস করেছিল? সেটা হয়েছিল অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর। ঠিক আছে, পারমাণবিক ভরের উপর বেস করে আমাদের কিন্তু দিয়েছিল কে? মেন্ডেলিভ। আর এই প্রস্তাবটা দিয়েছিল কি কিসের উপর? পারমাণবিক সংখ্যার উপর কি দিয়েছিল? হেনরি মোজলে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে? বৈদ্যুতিক বর্তনীতে তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় এবং এটি কিভাবে সংযুক্ত করা হয়? ঠিক আছে, এটা কিভাবে সংযুক্ত করা হয়? তাহলে দেখো কি রয়েছে আমাদের? ভোল্টামিটার সমান্তরালভাবে অ্যামিটার শ্রেণীতে, গ্যালভানোমিটার সমান্তরালভাবে অ্যামিটার না সমান্তরালে। দেখো কিভাবে আমাদের ব্যবহার করা হয়। এটার সঠিক উত্তর হবে কিন্তু আমাদের অ্যামিটার এবং অ্যামিটার কিন্তু আমাদের কিসে যুক্ত করা থাকে? এটা কিন্তু শ্রেণীতে যুক্ত করা থাকে। তাহলে অপশান নাম্বার কী হবে আমাদের? অপশান নাম্বার হচ্ছে বি, অ্যামিটার। তাহলে অ্যামিটার আমাদের এবং শ্রেণীতে যুক্ত করা হয়। তাহলে কোন যন্ত্র ব্যবহার করা হয়? সেটা হচ্ছে অ্যামিটার, এবং কিভাবে যুক্ত করা হয়? সেটা হচ্ছে শ্রেণীতে বা সিরিজে যুক্ত করা হয়। তাহলে দেখো আমাদের যদি ভোল্টামিটার দেখা যায়, ভোল্টামিটার কিন্তু আমাদের কিসে ব্যবহার করা হয়? ভোল্টামিটার যেটা রয়েছে, এই যে ভোল্টামিটার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় আর এটা শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। ঠিক আছে, এটা বিভব প্রভেদ, ঠিক আছে, এটা পরিমাপ করা হয় পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ সমান্তরালে যুক্ত করা থাকে তখন। ঠিক আছে, একটা আদর্শ ভোল্টামিটারের যদি দেখা যায়, আদর্শ ভোল্টামিটারের যে রেজিস্ট্যান্স আভ্যন্তরীণ রোধটা কত থাকে? ঠিক আছে, সেই রোধটা থাকে কি? ইনফিনিটিভ বা অসীম যেটাকে বলা হয়, রোধটা থাকে কি? ইনফিনিটিভ। গ্যালভানোমিটার যদি দেখি, গ্যালভানোমিটার কোথায় কি ইউজ করা হয়? গ্যালভানোমিটার কী করা হয়? তাহলে গ্যালভানোমিটার আমাদের কি করে? এটাও কিন্তু আমাদের গ্যালভানোমিটারও কিন্তু আমাদের কি করে যে খুব যে স্মল কারেন্ট যেটা বলে, হ্যাঁ খুব স্মল কারেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবহার করা হয়। সেই স্মল কারেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু এই গ্যালভানোমিটার ব্যবহার করা হয় এবং সেটা কিন্তু সমান্তরালে সমবায়ে যুক্ত করা থাকে। ভোল্টামিটার বলা হলো অ্যামিটার শ্রেণীতে যুক্ত করা থাকে। এটা অ্যামিটার আমাদের কী করে? কারেন্টকে বৈদ্যুতিক তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে, সেটা হলো। আর ভোল্টামিটার তো বলাই হলো, ভোল্টামিটার আমাদের কী করে? পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য আমাদের কিন্তু করতে পারে। ঠিক আছে, আর কি এখান থেকে পাওয়া যাবে? এখান থেকে যখন তড়িৎ যদি দেখা যায়, এখানে যে তড়িৎ প্রবাহ কাকে বলা হয়? তাহলে তড়িৎ প্রবাহ বলতে আমরা কোনটাকে বুঝি? যে তড়িৎ প্রবাহ বলতে বুঝি যে মুক্ত ইলেকট্রনের প্রবাহ, মুক্ত ইলেকট্রনের প্রবাহকে কিন্তু আমাদের তড়িৎ প্রবাহ বলে। আর এই তড়িৎ প্রবাহটা কোন দিকে যদি বলা দিক কোন দিকে হয়? ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, যদি ইলেকট্রন আমাদের ধরো একটা ওয়্যার বোর্ডে সেই ইলেকট্রন এই দিক থেকে প্রবাহিত হয়, তাহলে আমাদের তড়িৎ প্রবাহটা হবে কিন্তু তার বিপরীতে। আর প্রবাহ মাত্রা যে বলে, এখান থেকে প্রবাহ মাত্রা একক সময়ে, অর্থাৎ একটা নির্দিষ্ট একক সময়ে যতটা তড়িৎ পরিবহন করতে পারে বা আধান পরিবহন করতে পারে, তড়িৎ আধান, সেটাকেই বলে আমরা
প্রবাহ মাত্রা, যেটাকে আই দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে আই সমান এখানে একটা সূত্র পাই, আই সমান কিউটি, আই সমান কিউটি বা কিউ সমান আইটি, আর আড়ি গুণ করলে দেখো কিউ সমান আইটি হয়। এটা একটা সূত্র আমাদের কাজ করে। আই বলতে আমাদের ইলেকট্রিক কারেন্ট, যেটাকে বলি আমরা ইলেকট্রিক কারেন্ট, আর কিউ মানে হচ্ছে আধান বা চার্জ, আর টি মানে হচ্ছে টাইম। এটা আমাদের নির্দেশ করে, ঠিক আছে। এটা মনে রাখবে, কিউ সমান আইটি বা আই সমান হচ্ছে কিউ বাই টি, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন যদি দেখা যায়, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, রোগীর দাঁতের বড় প্রতিচ্ছবি দেখার জন্য দন্ত চিকিৎসায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে আমাদের কিসের জন্য, কোনো একটা রোগীর দাঁতের বড় প্রতিচ্ছবি বা দাঁতকে বড় করে দেখার জন্য আমরা কোন দর্পণ ব্যবহার করি। তাহলে বড় করে দেখার জন্য অবশ্যই আমরা যে দর্পণটা ব্যবহার করি সেটা হচ্ছে অবতল দর্পণ। কী দর্পণ ব্যবহার করি? অবতল দর্পণ। অবতল দর্পণের অবশ্যই তুমি যে পজিশনটা, সেই পজিশনটা কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে, কোথায় থাকলে কী রকমের আমার প্রতিবিম্ব গঠিত হয়, ঠিক আছে। তাহলে দেখো আমার এইটাকে বলি আমরা, এটা যদি অবতল দর্পণ হয়, অবতল দর্পণের এটাকে আমরা বলা হয় কি, পোল। আর কি রয়েছে আমার এখানে ফোকাস, আমি ধরে নিচ্ছি এটা ফোকাস, এটা হচ্ছে কেন্দ্র, আর কেন্দ্রের পরে অসীম, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এই জায়গায় আমাদের যদি রাখা হয় তাহলে কোথায় কীরকম গঠিত হবে। যদি আমরা কোনো বস্তুকে অসীম দূরত্বে রাখা হয়, তাহলে আমার বস্তুটা কিন্তু ফোকাস তলে বা ফোকাস বিন্দুতে গঠিত হবে। এবং ফোকাস বিন্দুতে গঠিত হলে আমাদের যে প্রতিবিম্বটা পাবো সেটা কিন্তু আমার কি পাবো, স্মল পাবো, সবচেয়ে একদম অতি ক্ষুদ্র পাবো। কি পাবো? অতি ক্ষুদ্র পাবো, ঠিক আছে। তাহলে যদি আমরা অসীম দূরত্বে রাখি, আমাদের প্রতিবিম্ব গঠিত হবে ফোকাস তলে, ঠিক আছে, এবং অতি ক্ষুদ্র পাবো, এবং আমাদের যেটা হবে সদ হবে, প্রতিবিম্বের আকৃতি সদ হবে, অবশীর্ষ হবে, সদ অবশীর্ষ, এবং বস্তুর থেকে অতি ক্ষুদ্র। সদ অবশীর্ষ সবেই ঘটবে একটা মাত্র কন্ডিশনে, যেটা পোল এবং ফোকাসের মধ্যে যখন থাকবে তখন কিন্তু আমাদের সদ গঠিত হবে না, আর অবশীর্ষ হবে না। অবশীর্ষ বলতে উল্টো, ঠিক আছে, সমশীর্ষ বলতে সোজা। এবং এটাকে এইখানে তারপরের পজিশনে যদি রাখা যায়, তারপরের পজিশনে যখনই রাখা যাবে, কেন্দ্রর পরে বা কেন্দ্র আর অসীম দূরত্বের মাঝে যদি রাখা হয়, তাহলে কিন্তু আমাদের কি ফোকাস এবং কেন্দ্রের মাঝে আমাদের এই জায়গায় গঠিত হবে, এই ছবিটার প্রতিচ্ছবি এটা হবে। নেক্সট যদি আমরা কেন্দ্রের মধ্যে কোনো একটা বস্তুকে রাখি, তাহলে কেন্দ্রের মধ্যে রাখলে কিন্তু তার প্রতিবিম্বটা কেন্দ্রই গঠিত হবে এবং সদ অবশীর্ষ, এবং এখানে কিন্তু বস্তুর সমান হবে, ঠিক আছে, বস্তুর সমান সমান প্রতিবিম্ব গঠিত হবে। এরপর যদি আমরা তারপরের পজিশন যদি দেখি, তারপরের পজিশন যদি হচ্ছে এখানে আমরা কেন্দ্র এবং ফোকাসের মাঝে কোনো একটা বস্তুকে রাখা হয়, তাহলে সেই প্রতিবিম্বটা কিন্তু কেন্দ্রর পরে গঠিত হবে, এবং এটা কিন্তু বস্তুর থেকে বড় হবে, আর সদ অবশীর্ষ প্রত্যেক ক্ষেত্রে হবে, এটা বললাম। আরেকটা কন্ডিশন যেটা হয়, সেই কন্ডিশনটা কি, সেই কন্ডিশনটা যদি আমরা কোথায় রাখি, এই পোল এবং ফোকাসের মাঝে কোনো একটা বস্তুকে রাখি, সেই বস্তুটা তখন কিন্তু আমার এই দিকে গঠিত হবে, এবং সেটা কেমন হবে, সেই ইমেজটাই হবে অসদ, বা প্রতিবিম্বটা হবে অসদ এবং সমশীর্ষ, এবং বস্তুর থেকে বড় হবে, যার কারণে আমাদের ওই যে দাঁতকে কাছে নিয়ে যায়, তখন কিন্তু আমাদের সেই ছবিটা কিন্তু আমরা কী করে দেখাই, বড় দেখাই। পজিশনটা কোথার মধ্যে থাকে যদি বলা হয়, পোল এবং ফোকাস, বা যেটাকে মেরু এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে যদি রাখা হয় বা মেরুর কাছে রাখা হয়, তখন কিন্তু আমাদের এই প্রতিবিম্বটা গঠিত হবে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, মানব দেহে ফুসফুস থেকে সমস্ত কোষ অক্সিজেনে প্রধানত কি দ্বারা পরিবাহিত হয়। তাহলে কি দ্বারা পরিবাহিত হয়, এটা আমাদের কি দ্বারা, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, প্লাজমা না প্লেটলেট। তাহলে সেটা সঠিক উত্তর হবে আমাদের লোহিত রক্তকণিকা দ্বারা আমাদের প্রবাহিত হয়, বা যেটাকে বলা হয় আরবিসি, রেড ব্লাড কর্পাসেল বা রেড ব্লাড সেল, সেটাকে বলা হয় আমাদের, ঠিক আছে। আর এই হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের মধ্যে আয়রন থাকে, যার কারণে আমাদের রক্তের রং লাল দেখা যায়, আয়রন বা লোহা, যার কারণে আমাদের রক্তের রং লাল থাকে, এবং অক্সিজেন পরিবহন করাই কাজ হচ্ছে, এবং এর লোহিত রক্তকণিকার গঠনটা দ্বি অবতল হওয়ার কারণে অক্সিজেন পরিবহনের সুবিধা হয়। শ্বেত রক্তকণিকা বডিগার্ড হিসাবে কাজ করে। কী হিসাবে কাজ করে? বডিগার্ড। কোনো রোগ জীবাণু যদি বাইরে থেকে কোনো বিজাতীয় কোনো বস্তু থেকে তার ক্ষেত্রে কী করে, আমাদের প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, বা তার সাথে যুদ্ধতে লিপ্ত হয়ে যায়, বা তাকে মারার জন্য, ঠিক আছে। আমাদের মধ্যে যদি দেখা যায়, এখানে যদি রক্তর মধ্যে প্লাজমা এবং রক্তকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আমাদের কি প্লাজমা এবং রক্তকণিকা, দুটোর মধ্যে পাবো আমরা কি, একটা রক্ত এবং রক্তকণিকা, দুটো আমরা পাবো, ঠিক আছে।
রক্তকণিকা যদি দেখা যায় আমাদের প্লাজমা কত থাকে এবং রক্তকণিকা কত থাকে, তাহলে রক্তকে যদি আমরা দেখি রক্তর মধ্যে প্লাজমা পাবো এবং রক্তকণিকা থাকবো। প্লাজমা যেটা থাকে সেই প্লাজমাটা থাকে আমার কত পার্সেন্ট, 55%, এবং যে রক্তকণিকা থাকে রক্তকণিকা সেই রক্তকণিকা থাকে কিন্তু আমার 45%, এটা কিন্তু আমাদের থাকে। আর কি থাকে এখান থেকে, আর আমরা কি জানবো, ঠিক আছে, এর যদি রক্তকণিকার আছে এদের আয়ুগুলা জেনে নিই। রক্তকণিকার আয়ু হচ্ছে 120 দিন, রক্তকণিকার আয়ু হচ্ছে 120, রক্তকণিকা বা লোহিত রক্তকণিকার আয়ু বা তার স্থায়ীকাল 120 দিন। শ্বেত রক্তকণিকার আয়ু কত দিন থাকে, শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল যেটাকে বলে আমরা 10 থেকে 20 দিন বা 10 থেকে 20 দিন। আর এই প্লেটলেট বা অণুচক্রিকা এর সময়কাল হচ্ছে কিন্তু 7 দিন, ঠিক আছে, এটা মনে রাখবে, ঠিক আছে। আর এর প্লেটলেট বা অণুচক্রিকার কাজ হচ্ছে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করা, রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, ঠিক আছে। আর আমরা এখান থেকে কি পাবো, এটাই হচ্ছে, আচ্ছা এখানে ব্লাড গ্রুপ সম্পর্কে জানি। ব্লাড গ্রুপ আমাদের কে দিয়েছিল বলো তো, কার্ল ল্যান্ডস্টাইনার। ব্লাড গ্রুপ সম্পর্কে যেটা দিয়েছিল সেটা হচ্ছে কার্ল ল্যান্ডস্টাইনার। তিনি কিন্তু আমাদের প্রথমেই এবিও সিস্টেম কিন্তু দিয়েছিল ব্লাড গ্রুপকে, ঠিক আছে, ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিল এবং এবিএস সিস্টেম বা এবিও সিস্টেম বা ব্লাড গ্রুপের যে শ্রেণীবিভাগ এবিও সেটা কিন্তু দিয়েছিল, ঠিক আছে। আর এখান থেকে মনে রাখবে উইলিয়াম হার্ভে বলে একজন বিজ্ঞানী ছিল, উইলিয়াম হার্ভে, ঠিক আছে, যিনি কিন্তু আমাদের কী দিয়েছিল রক্ত, উইলিয়াম হার্ভে কিন্তু ছিল সার্কুলেশন অফ দ্য ব্লাড, রক্ত সঞ্চালন, ঠিক আছে, রক্ত সঞ্চালনের ধারণা দিয়েছিল বা সার্কুলেশন অফ ব্লাড, ঠিক আছে, এই ধারণা কিন্তু আমাদের দিয়েছিল কে, উইলিয়াম হার্ভে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, আধুনিক পর্যায় সারণী নিয়ে 18 নম্বর গোষ্ঠীর বা 18 নম্বর গ্রুপের, এটা 18 নম্বর গ্রুপ বা 18 নম্বর গোষ্ঠীর মৌলগুলিকে কি নামে কি বলা হয়, মৌলগুলিকে কি বলা হয়, তাহলে 18 নম্বর গ্রুপের কি বলা হয় এগুলোকে, এটা আমরা জানবো। তাহলে দেখো আমাদের যে থাকে সেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার এখানে কী হবে, সি, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বা যেটাকে বলি আমরা ইনার্ট গ্যাস, এটাকে আমরা কি বলি ইনার্ট গ্যাস, ঠিক আছে, INRT ইনার্ট গ্যাস বা ইনার্ট গ্যাসেস। তাহলে দেখো এগুলো হচ্ছে নোবেল গ্যাস বা একে শূন্য শ্রেণীও বলা হয়। শূন্য শ্রেণী অর্থাৎ কেন শূন্য শ্রেণী বলা হয়, কারণ এদের সর্ববহিষ্ঠ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে এবং এদের যোজ্যতা শূন্য হয়, যার জন্য একে শূন্য শ্রেণীর গ্যাসও বলা হয়। এবং এরা সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, স্টেবল থাকে, যার কারণে নিষ্ক্রিয় গ্যাস বা সাধারণ অবস্থায় কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আমাদের পর্যায় সারণী যদি দেখি পর্যায় সারণীর মধ্যে আমরা কি দেখতে পাই, পর্যায় সারণী আমাদের এরকম একটা ছক হয় যে 1 নম্বর আর 2 নম্বর গ্রুপ, তারপরে আমাদের থাকে 3, 4, 5, 6, 7 এইভাবে থাকে এবং এগুলোর আলাদা আলাদা ব্লক নাম আছে, ঠিক আছে, এইভাবে আমাদের থাকে পর্যায় সারণী। তাহলে 1 নম্বর আর 2 নম্বর এটা কোন গ্রুপের মধ্যে পড়ে, যদি বলা হয় কোন গ্রুপ, এই গ্রুপটাকে বলা হয় এস ব্লকে ভাগ করে এস ব্লক। এটা আমাদের এইটা হচ্ছে এইখান থেকে এই যে এটা হচ্ছে ডি ব্লক, ঠিক আছে, আর একটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে পি ব্লক, 3টা ব্লক। আর একটা এখানে ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনিয়াম, আর অ্যাক্টিনিয়াম, ঠিক আছে, এই ল্যান্থেনিয়াম আর অ্যাক্টিনিয়াম এই গ্রুপটাকে কিন্তু এফ ব্লকের মধ্যে রাখা হয়েছে। এই যে দুটো গ্রুপ এটাকে কিসের মধ্যে রাখা হয়েছে, এফ ব্লকের মধ্যে কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। এবার কি জানবো, দেখো আমাদের এই যে গ্রুপগুলো জানা হলো, এখানে হ্যালোজেন আমাদের যদি বলা হয় যে 1 নম্বর গ্রুপকে কি বলা হয়, 1 নম্বর গ্রুপকে বলা হয় আমাদের অ্যালকালি মেটাল বা ক্ষারীয় ধাতু বা ক্ষার ধাতু, অ্যালকালি মেটাল বা ক্ষারীয় ধাতু, ঠিক আছে, অ্যালকালি মেটাল বা ক্ষারীয় ধাতু। আর কি রয়েছে 2 নম্বর গ্রুপকে যদি দেখা যায়, 2 নম্বর গ্রুপ কি রয়েছে, 2 নম্বর গ্রুপ নম্বর 2 সেটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা যেটাকে বলা হয় থাকে অ্যালকালাইন আর্থ মেটাল, ঠিক আছে। 15 নম্বর গ্রুপকে, যেটা গুরুত্বপূর্ণ 15 নম্বর গ্রুপ মনে রাখবে, 15 নম্বর গ্রুপকে আমরা কি বলে থাকি, নিক্টোজেন গ্রুপ, কি বলা হয়, নিক্টোজেন গ্রুপ। আর কি বলা হয় 15 নম্বর 16 নম্বরকে কি বলা হয়, চ্যালকোজেন গ্রুপ, ঠিক আছে, 16 নম্বরকে বলা হয় চ্যালকোজেন গ্রুপ। 17 নম্বরকে বলা হয় হ্যালোজেন গ্রুপ, 17 নম্বরকে হ্যালোজেন গ্রুপ বলা হয়। আর 18 নম্বরকে তো ইনার্ট গ্যাস বলা হয়। যদি বলা হয় এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো কী কী, ইনার্ট গ্যাসগুলো কী কী যদি বলা হয়, ইনার্ট গ্যাসগুলো হচ্ছে
হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন, ঠিক আছে, আরএন। এগুলো কিন্তু হচ্ছে আমাদের এই ছটি হচ্ছে নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের এই ডি ব্লকের মধ্যে ট্রানজিশন মেটালগুলো রয়েছে, আর এফ ব্লকের মধ্যে ওই যে আমাদের ইনার ট্রানজিশন মেটালগুলো রয়েছে বা ল্যান্থানিয়াম আর অ্যাক্টিনিয়াম যে গ্রুপগুলো রয়েছে, ঠিক আছে। আমাদের মনে রাখবে এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে সর্ববহিস্থ কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকে, কেবলমাত্র হিলিয়ামের বহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? 2টি ইলেকট্রন থাকে, ঠিক আছে। হিলিয়ামের ব্যতিক্রম 2টি ইলেকট্রন থাকে, বাকি সর্ববহিস্থ কক্ষপথে সমস্ত নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আমাদের কিন্তু বাইরের কক্ষপথে 8টি করে ইলেকট্রন থাকে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে? +2.0 -1.5 ডায়োপ্টার, ঠিক আছে, ডি মানে ডায়োপ্টার ক্ষমতা সম্পন্ন দুটি লেন্স পরস্পরের সংস্পর্শে রাখা হলে সমবায় লেন্সের ফোকাল দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে ফোকাল দৈর্ঘ্য কত? তাহলে বা যেটাকে আমরা বলি কম্বিনেশন বা সমবায় একসঙ্গে যুক্ত করার ফলে যে ওর ফোকাল লেন্থ সেটা কত? তাহলে আমাদের যদি দেখি যে ইন্ডিভিজুয়াল পাওয়ার, ঠিক আছে, বা ইকুইভ্যালেন্ট পাওয়ার সমান একটা সূত্র আছে, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট পাওয়ার যেটাকে বলি আমরা P1 পাওয়ার 1 প্লাস পাওয়ার 2 প্লাস আমার ডট 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 যা পাওয়ারগুলো দেওয়া থাকবে। তাহলে আমরা যদি এখানে মান বসাই কী হবে? P1 এর মান হচ্ছে +2 মানে 2.0 প্লাস হচ্ছে আমার এটা -1.5 প্লাস হচ্ছে -1.5, তাহলে আমার কত হবে? 0.5, 2 থেকে 1.5 বাদ দিলে 0.1.5 ডায়োপ্টার, ঠিক আছে। এবার 1.5 ডায়োপ্টার মানে কি? আমাদের ফোকাস দৈর্ঘ্য বার করতে বলে, ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ যেটাকে বলে ফোকাস দৈর্ঘ্য মানে 1 হচ্ছে ডায়োপ্টার, ঠিক আছে। তাহলে আমাদের পাওয়ার যেটা বলে 1/P মানে ডায়োপ্টার, তাহলে 1 পাওয়ার কত বলে হলো? ইকুইভ্যালেন্ট পাওয়ার 0.5, তাহলে 0.5 এটা কিসে বার হয়? মিটারে বার হয়। তাহলে 0.5 মানে 10 মানে হচ্ছে 2 মিটার, তাহলে সঠিক উত্তর দেখো আমাদের 2.0। এবারে এটা আমার প্লাস বার হয়েছে, তাহলে প্লাস বার হয়েছে মানে প্লাস হবে। আর মনে রাখবে যদি প্লাস ক্ষমতা সম্পন্ন হয় তাহলে কি হয়? উত্তর লেন্স। আমাদের যে লেন্স ইউজ করা হয় সেটা উত্তর লেন্স, প্লাস থাকলে মাইনাস থাকলে কিন্তু অবতল লেন্স ব্যবহার করা হয়। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে ওহমের সূত্র যাচাই করার সময় যদি ওয়াই অক্ষে বিভব পার্থক্য ভি এবং অক্ষ অক্ষে তড়িৎ প্রবাহ আই অঙ্কন করা হয় তবে সরলরেখার ঢাল কি নির্দেশ করে? মানে কীরকম নির্দেশ করে সেটা। তাহলে দেখো আমাদের কি নির্দেশ করে? এটা নির্দেশ করে কি? রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর বা আমাদের অপশান নাম্বার বি, পরিবাহীর রোধ নির্দেশ করে, ঠিক আছে, পরিবাহীর রোধকে নির্দেশ করে। ওহমের সূত্র কি বলে? ওহম ল কি বলে? যদি আমাদের উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা, পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থাকে যদি আমরা স্টেবল রাখা হয় বা কনস্ট্যান্ট রাখা হয় বা ধ্রুবক রাখা হয় তাহলে বিভব পার্থক্য, দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা কী হয়? প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ ভি ভেরিয়েজ আই। এই ভেরিয়েজটাকে তুললে একটা সমান দিতে হয়, একটা ধ্রুবক দিতে হয়, ভি ভেরিয়েজ আই আর। এটা হচ্ছে আমাদের সূত্র বা এখান থেকে প্রশ্ন পড়ে। তাহলে এখান থেকে আমরা রোধের সংজ্ঞাটা পাই যে রোধ সমান ভি বাই আই, অর্থাৎ দুই প্রান্তের বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রার অনুপাতটাকে আমরা বলি কি? রোধ, ঠিক আছে। আর আরেকটা জিনিস হয়, রোধকে যদি বলা হয় কোনো একটা পরিবাহীর মধ্যে বাধা দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকেও কিন্তু আমরা রোধেই বলি, ঠিক আছে। তাহলে রোধ সমান ভি, যেটা যার একক আমরা কি বলতে পারি? ওহম। রোধের একক হচ্ছে কিন্তু এসআই পদ্ধতি ওহম, ঠিক আছে, এটা কিন্তু আমরা বলতে পারি। আর কি রয়েছে দেখো এখানে রেজিস্টিভিটি বা রোধাঙ্ক বলে একটা জিনিস হয়। রোধাঙ্ক সমান কি হয়? এটা গুরুত্বপূর্ণ অনেক, রোধ সমান আমাদের রেজিস্টিভিটি, রোধ সমান আমরা একটা পাই যে রোধ কোন কোন বিষয়ের নির্ভরশীল? দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ, লেন্থ আর এরিয়া। আর রো হচ্ছে আমাদের কি? রোধাঙ্ক, ঠিক আছে। এটা রো চিহ্ন যেটাকে বলা হয়। আমাদের এই প্রশ্নটা পড়ে আমাদের অনেকবার আমরা পাবো, ঠিক আছে, অনেক পাবো আমরা। গুরুত্বপূর্ণ বটে। রোধ সমান তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে। আর এর সাথে এলটা সমানুপাতে, আর ভেরিয়েজ এল অনুপাতে, এবং আর রোধের সঙ্গে আমাদের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা ব্যস্তানুপাতে আমাদের পরিবর্তিত হয়, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের কিছু জিনিস আমাদের জানতে হবে। যদি দেখা যায় রেজিস্ট্যান্স বা রোধ তাকে আর চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়, কন্ডাক্ট্যান্সকে জি চিহ্ন দ্বারা ব্যবহার করা হয় বা পরিবাহিতা, আর রেজিস্টিভিটি বা রোধাঙ্ক সেটাকে আমাদের রো দ্বারা চিহ্নিত করা হয়। এটা হচ্ছে ব্যাপার।
রোধ আমাদের কি আছে, এখান থেকে আমরা একটা ফর্মুলা পাই, আর সমান ভি বাই আই, রোধ সমান পরিবাহিতা সমান কি পাই, এই রোধের অপোজিট বা অনন্যক 1/r। আর এখান থেকে আমরা একটা সূত্র পেলাম, যদি রো সমান বা রোধাঙ্ক সমান হবে যে আর এ বাই এল। মানে আমাদের এখান থেকে যে আমরা সূত্রটা আগে পেয়েছি, কোন সূত্রটা পেয়েছি, দেখো আমরা সূত্রটা রোধ সমান রো ইন্টু এল বাই, যদি আমরা রোধ বার করি তাহলে রোধ সমান হবে কিন্তু এই যে এ আর এ বাই হচ্ছে এল। এই সূত্রটাই কিন্তু আমাদের এখানে কাজ করছে, ঠিক আছে। এটা কিন্তু দেখো রোধ কিন্তু আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর, আমরা এই যে এল আর এ, এই দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে, ঠিক আছে। এটা রেজিস্ট্যান্স বা রোধের উপর নির্ভর করে, এই যে পরিবাহিতা কিসের উপর নির্ভর করে, রোধ আর রয়েছে, রোধের উপর নির্ভর করে। আর এটা আমাদের কি কিসের উপর নির্ভর করে, কেবলমাত্র আমাদের ম্যাটেরিয়াল বা টেম্পারেচারটা কেমন আছে তার উপর কিন্তু রোধাঙ্ক নির্দেশ করে। আমাদের একক যদি দেখা যায়, রোধের একক হচ্ছে ওহম, পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স, এস দ্বারা চিহ্নিত করা হয় সিমেন্স, আর এই রোধাঙ্কের একক ওহম মিটার, এটা কিন্তু আমরা ব্যবহার করি, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম তর্জনী কি নির্দেশ করে। তাহলে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম আমাদের জানতে হবে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, এটা যদি আমার বৃদ্ধাঙ্গুল হয়, ঠিক আছে, এটা ধরো হাত, এটা হচ্ছে আমার বৃদ্ধাঙ্গুল, ঠিক আছে, বৃদ্ধাঙ্গুল, এটা হচ্ছে তর্জনী, আর এটা হচ্ছে আমাদের কি মধ্যমা। তাহলে যদি আমরা এই যে এই তিনটি পরস্পর সমকোণে রাখা হয়, কিসে রাখা হয়, সমকোণে, তাহলে আমাদের কি কি নির্দেশ করে, তাহলে যদি আমাদের এইগুলো থাকে তাহলে এইগুলো যদি নির্দেশ করে, কি নির্দেশ করে, যে বৃদ্ধাঙ্গুল একটা নির্দেশ করবে, আর তর্জনী আর মধ্যমা তিন রকম নির্দেশ করে। প্রথম যদি দেখা যায় যে কোনটা কি নির্দেশ করে, তাহলে যদি দেখি আমরা যে বৃদ্ধাঙ্গুল বা থামস, এটা হচ্ছে কি গতি নির্দেশ করে, ফোর্স বা গতি, ঠিক আছে, ফোর্স বা মোশন যেটাকে বলে, গতি নির্দেশ করে। আমার মিডিল ফিঙ্গার, এই যে মিডিল ফিঙ্গার, এটা কি নির্দেশ করে, এটা হচ্ছে তড়িতের প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট, যেটা তড়িৎ প্রবাহ কিন্তু আমাদের নির্দেশ করে, ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট বা তড়িতের প্রবাহ নির্দেশ করে। তর্জনী আমাদের কি নির্দেশ করে, তর্জনী কিন্তু আমাদের কি নির্দেশ করে, ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র নির্দেশ করে। তো আমাদের এটাই বলছে কোনটা নির্দেশ করে, চৌম্বক ক্ষেত্র। তাহলে চৌম্বক ক্ষেত্র আমাদের কি রয়েছে, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার কি, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, ঠিক আছে। এখান থেকে রাইট হ্যান্ড নিয়মটার আমাদের এই রাইট হ্যান্ডস নিয়ম একটা রয়েছে, ঠিক আছে, রাইট হ্যান্ডস নিয়ম অর্থাৎ ফ্লেমিংয়ের রাইট হ্যান্ডস নিয়ম। এখান থেকেও আমাদের ওই তিনটে আঙুলকে যদি আমরা পরস্পর, ডান হাতের তিনটে আঙুলকে যদি আমরা পরস্পরকে সমকোণে রাখি, বৃদ্ধাঙ্গুল, মধ্যমা এবং তর্জনী, এই তিনটাকে যদি আমাদের সমকোণে রাখি, তাহলে আমাদের এখানে কিন্তু যে বৃদ্ধাঙ্গুল থাকে বা বুড়ো আঙুল, বৃদ্ধাঙ্গুলটা আমাদের কী করে, কন্ডাক্টর পরিবাহীর গতি নির্দেশ করে। আর কি হচ্ছে ফোর ফিঙ্গার বা তর্জনী সেটাকে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র নির্দেশ করে। আর মিডিল ফিঙ্গার বা মধ্যমা যেটা হচ্ছে আমাদের ইনডিউস কারেন্ট বা আবেশ, তড়িৎ আবেশকে কিন্তু নির্দেশ করে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দেখো যে অবতল দর্পণের ক্ষেত্রে যদি বস্তু বক্রতার কেন্দ্রে এবং ফোকাসের মাঝখানে রাখা হয়, তাহলে প্রতিচ্ছবি কোথায় এবং কেমন হবে। তাহলে দেখো আমাদের এই ছবিটা কিন্তু আমাদের রাখা হয়েছে। দেখো আমাদের যদি অবতল দর্পণ, এটা আমাদের পোল হয়, ফোকাস, ঠিক আছে, তারপরে কেন্দ্র, এটা ইনফিনিটিভ। যদি আমাদের দর্পণ বোর্ডে, দর্পণকে কোথায় রাখা হয় বলছে, যদি আমাদের কোথার মধ্যে রাখা যায়, কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, তাহলে কেন্দ্র এবং ফোকাসের মধ্যে যদি রাখা হয়, এই একটা রাখা হয়, তাহলে এই আলোকরশ্মি প্রথমে সমান্তরালভাবে যাবে। সমান্তরাল যাওয়ার মানে আমার কি দিয়ে যাবে, সমান্তরাল দিয়ে গেলে আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কি, অবতল দর্পণের ক্ষেত্রে আলোকরশ্মি সমান্তরালভাবে যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, তাহলে আমাদের কী হবে, ফোকাস দিয়ে আমাদের প্রতিফলিত হবে। তাহলে ফোকাস দিয়ে এসেছে। এবং আরেকটা রশ্মি যদি এখান থেকে আলোক রশ্মিটা যদি ফোকাস দিয়ে যায়, তাহলে ফোকাস দিয়ে গেলে কিন্তু আমাদের কী হবে, ফোকাস দিয়ে যাওয়ার ফলে কিন্তু কী হবে, প্রধান অক্ষের সমান্তরালে কিন্তু আমাদের আসবে। তাহলে আমাদের কোথায় গঠিত হচ্ছে, দেখো এই জায়গাটাই, মানে আমাদের একটু সাইড হলো এই জায়গাটাই মোটামুটি। তাহলে দেখো আমাদের কোথায় গঠিত হবে, কেন্দ্রের পেছনে গঠিত হবে। কোথায় গঠিত হবে, কেন্দ্রের পেছনে গঠিত হবে প্রতিচ্ছবিটা। তাহলে এইটা আমাদের প্রতিচ্ছবি হচ্ছে কোনটা, এইটা, এই বস্তুটার প্রতিচ্ছবি এইটা। তাহলে আমার কেন্দ্রের পেছনে গঠিত হবে এবং বস্তুর আকারের বড় গঠিত হবে। এবং কি রকম গঠিত হবে, সদ হবে, অবশীর্ষ হবে, সদ আর অবশীর্ষ।
তাহলে দেখো আমাদের কি রয়েছে, সদ আর অবশিষ্ট। তাহলে আমাদের অপশান কি রয়েছে, কোথায় ঘটবে? তাহলে দেখো আমাদের কি রয়েছে, অপশান নাম্বার বি হবে, সিতে নয়, ঠিক আছে, সিতে হবে না, সি এর বাইরে হবে, বাস্তব হবে, উল্টো হবে, বিবর্ধিত হবে। অপশান নাম্বার এ দেখো, সি এর বাইরে বা সি এবং ইনফিনিটিভ যদি থাকতো বা অসীম তার মাঝে গঠিত হবে, বা সি এর পেছনে বা বাইরে যাই বলো না কেন, এবং বাস্তব হবে, রিয়েল যেটা বলি সদ, ঠিক আছে, সদ মানে রিয়েল বা বাস্তব, আর অবশীর্ষ মানে উল্টো, এবং বিবর্ধিত মানে হচ্ছে বড় কিন্তু প্রতিবিম্ব গঠিত হবে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সমগোত্রীয় বা হোমোলোগাস শ্রেণীর পরপর দুটি সদস্যের আণবিক ভরের পার্থক্য কত? পরপর দুটা এর আণবিক পার্থক্য হচ্ছে কি সেটা কিন্তু বলতে হবে, কত ইউনিট, 12, 14, 16 না 20? তাহলে এটা হবে কিন্তু আমাদের 14 ইউনিট। অপশান নাম্বার বি কিন্তু হবে সঠিক উত্তর, ঠিক আছে। যদি দেখো আমরা যদি একটা যে কোনো একটা গ্রুপকে ধরি, ধরো আমাদের একটা অ্যালকেন গ্রুপকে ধরছি, অ্যালকেনের সরলতম যৌগ হচ্ছে প্রথমে কী পাবো, মিথেন পাবো, ঠিক আছে, মিথেনের সংকেত কি CH4। নেক্সট কী পাবো আমরা, ইথেন পাবো, দুটো কার্বন থাকলে তাহলে ইথেন, ইথেনের আমার আণবিক পারমাণবিক এর সংকেত কী হবে, যে মিথেন হচ্ছে ইথেন C2H6 মিথেন, ইথেন, তারপর হচ্ছে প্রোপেনের ক্ষেত্রেও যদি দেখি তাহলে কী হবে, C3H8। তাহলে দেখো আমার প্রথমে কার্বন একটা রয়েছে, হাইড্রোজেন 4টে রয়েছে, পরের ক্ষেত্রে কার্বন কটা রয়েছে, 2টা রয়েছে, মানে একটা কার্বন বাড়তি রয়েছে। পরের ক্ষেত্রে হাইড্রোজেন 4টে, এখানে 6টা, মানে হাইড্রোজেন কটা রয়েছে, 2টা। তাহলে প্রত্যেকটা গ্যাপের, এর ক্ষেত্রেও দেখো কার্বন একটা বাড়তি রয়েছে এবং হাইড্রোজেন 2টা। তাহলে প্রত্যেকটা গ্যাপের পার্থক্যই কিন্তু CH2। তাহলে CH2 যদি আণবিক ভর দেখি, CH2 এর আণবিক ভর কত হবে, কার্বন কত নম্বরে থাকে, 6 নম্বরে, মানে 6 দুগুণে 12, আর হাইড্রোজেন 2, ওর পারমাণবিক ভর 2, তাহলে 12 আর 2 14 ইউনিট। তাহলে আমাদের প্রত্যেকটা সমগোত্রীয় যেমন অ্যালকিন গ্রুপ, অ্যালকাইন গ্রুপ, অ্যালকোহল গ্রুপ, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এগুলো সবেরই কিন্তু আমাদের যদি আমাদের সমগোত্রীয় শ্রেণীর পরপর দুটি সদস্য নেওয়া হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের তাদের পার্থক্য হবে কিন্তু CH2 বা 14 ইউনিট, ঠিক আছে। আমাদের এখানে যে জৈব রসায়ন থেকে হাইড্রোকার্বন আমরা জানি, হাইড্রোকার্বনকে হাইড্রোজেন এবং কার্বন নিয়ে যে যৌগগুলি গঠিত হয় সেগুলোকে বলা হয় হাইড্রোকার্বন যৌগ। এবং এই হাইড্রোকার্বন যদি বলা হয় হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বন যৌগগুলো আমরা কিন্তু কি ভাগে ভাগ করা হয়, 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সম্পৃক্ত, ঠিক আছে, সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত কোনগুলোকে বলি, সম্পৃক্তর মধ্যে পড়ে অ্যালকেন গ্রুপ, ঠিক আছে, সম্পৃক্তর মধ্যে কোনগুলো পড়ে, অ্যালকেন। আর এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পড়ে অ্যালকিন গ্রুপ, অ্যালকিন আর অ্যালকাইন, অ্যালকিন আর কি, আর একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকেন হচ্ছে আমাদের সিঙ্গেল বন্ড গঠন করে, কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড গঠন করে। আর অ্যালকিন হচ্ছে ডবল বন্ড, আর অ্যালকাইন হচ্ছে কিন্তু আমাদের ট্রিপল বন্ড আমাদের গঠন করে, ঠিক আছে, 3টে আমাদের কার্বন এই গঠন করে, ঠিক আছে। আমাদের অ্যালকেন যৌগ চেনার উপায় কি, এন যুক্ত থাকবে, এন কথাটা আসবে, অ্যালকিন যৌগের মধ্যে ইন কথাটা আসবে, লাস্টে ইন যোগ থাকবে। আর অ্যালকাইনের ক্ষেত্রে আমরা আইন যোগ পাবো, ঠিক আছে, অ্যালকাইনের ক্ষেত্রে আইন। এগুলো কিন্তু দেখলেই বুঝতে পারবো কোনটা অ্যালকিন যৌগ, অ্যালকেন যৌগ আর অ্যালকাইন যৌগ। আর মনে রাখার উপায় যে ওই সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড। অ্যালকোহলের মধ্যে যদি দেখা যায়, অ্যালকোহলের মধ্যে আমরা কি দেখতে পাবো, অ্যালকোহলের মধ্যে যদি দেখি আমরা, অ্যালকোহলের মধ্যে OH থাকবে, লাস্টে যদি OH থাকে, ঠিক আছে, OH মানে উচ্চারণটা হবে ওল, অ্যালকোহল ওল। অ্যালডিহাইড যদি দেখি আমাদের গ্রুপের নাম, ফাংশনাল গ্রুপ যদি দেখি, ফাংশনাল গ্রুপ মধ্যে অ্যালডিহাইড, তাহলে অল কথাটা যোগ থাকবে, অল অ্যালডিহাইড এই কথাটা থাকবে। যদি আমাদের কি থাকে, কার্বক্সিলিক অ্যাসিড থাকে, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড থাকে, যার কি থাকবে, COOH থাকবে, এবং সেটাকে আমরা কি বলি, কার্বক্সিলিক অ্যাসিড হবে আমাদের এটা, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, প্রোপানন CH3COCH3 যা অ্যাসিটোন নামে পরিচিত, এতে কোন কার্যকরী মূলক থাকে, ঠিক আছে, CH3 প্রোপানন, ঠিক আছে, এটা বলছে কোন কার্বক্সিলিক অ্যাসিড, মানে এটা অ্যাসিটোন নামেও পরিচিত। তাহলে আমাদের এখানে কোন কার্যকরী মূলকটা থাকে, এখানে আমাদের অ্যাসিটোন মানে আমাদের কি থাকবে, কিটোন থাকবে। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, কিটোন থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের দেখো অ্যাসিটোন যদি বলছি আমরা, এই অ্যাসিটোনের হচ্ছে আমাদের কেমিক্যাল ফর্মুলা বা রাসায়নিক নাম CH3COC।
এটা হচ্ছে সরলতম কিটোন, কিটোনের যে সরলতম রূপ, ঠিক আছে, সরলতম রূপ, সেই সরলতম আমাদের যৌগটা হচ্ছে কিন্তু অ্যাসিটোন। যেমন আমরা অ্যালকোনের সরলতম যৌগ মিথেন, ঠিক আছে, পেয়েছি, সেরকম আমাদের অ্যালকেনের যে সরলতম যৌগ, একটা বলে রাখি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যালকেনের সরলতম যৌগ হচ্ছে, অ্যালকেনের সরলতম যৌগ হচ্ছে মিথেন। আর এই মিথেন সমস্ত জৈব যৌগের সরলতম উপাদান, সমস্ত জৈব যৌগের বা জৈব যৌগ, যে জৈব যৌগ চ্যাপ্টারটা রয়েছে, সেই জৈব যৌগের সরলতম যদি দেখা যায়, সরলতম আমাদের কি হচ্ছে মিথেন, সরলতম যৌগ হচ্ছে মিথেন, ঠিক আছে। আর এখান থেকে মনে রাখবে যে পরীক্ষাগারে প্রথম যে আমাদের যৌগটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কিন্তু ইউরিয়া, ঠিক আছে। প্রথম পরীক্ষাগারে যে যৌগটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কিন্তু জৈব যৌগ, আমাদের ইউরিয়া কিন্তু আমাদের উৎপন্ন হয়। নেক্সট দেখো পরবর্তী প্রশ্নের মধ্যে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন হচ্ছে জিঙ্ক ধাতুকে কপার সালফেট দ্রবণে রাখলে জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করে, এটি কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া? তাহলে আমরা যদি বিক্রিয়াটা দেখি, জিঙ্ক ধাতু রয়েছে Zn, জিঙ্কের পরে কি রয়েছে কপার সালফেট CuSO4, এর সাথে যুক্ত যদি হয় তাহলে কি উৎপন্ন হবে, ZnSO4 প্লাস আমাদের কপার উৎপন্ন হবে, এটা উৎপন্ন হবে। তাহলে কি করছে, জিঙ্ক কপারকে সরিয়ে দিচ্ছে সালফেটের জায়গায়, কিন্তু কি কপারকে হাটিয়ে দিচ্ছে এবং জিঙ্ক নিজে ওর জায়গাটা দখল করে নিচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া বা ডিসপ্লেসমেন্ট, প্রতিস্থাপন বিক্রিয়া বা ডিসপ্লেসমেন্ট। একটাই একক ডিসপ্লেসমেন্ট, দুজনেই যদি করতো তাহলে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া হতো বা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়েকশন হতো। আর এটা হচ্ছে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট, একক প্রতিস্থাপন বিক্রিয়া বা সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়েকশন, ঠিক আছে। আমাদের রাসায়নিক বিক্রিয়া আমাদের 3-4 ধরনের পাই, যেটা যদি সরাসরি যুক্ত হয়ে যায়, ধরো এ এবং বি দুটা মৌল যুক্ত হয়ে এবি তৈরি করলো, তাহলে এটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া, এটাকে বলা হয় কি সংযোজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া, আমাদের এবি যৌগ আছে, একে তাপ বা কোণের মাধ্যমে দুটা ভিন্ন ভিন্ন যৌগ কনভার্ট করে দেয়, সেটা হবে কিন্তু আমার কি বিয়োজন বিক্রিয়ার মধ্যে, বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। আরেকটা হচ্ছে দ্বৈত বা ডবল ডিসপ্লেসমেন্ট। তাহলে আমাদের যদি এরকম থাকে এবি যুক্ত সিডি হয়, তখন আমাদের যদি এসি আর বিডি গঠন করে পরস্পর স্থান হয়ে যায়, তখন সেটা হবে কিন্তু ডবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া। উদাহরণের মধ্যে যদি দেখা যায়, এটার মধ্যে যদি অরিজিনাল উদাহরণ দেখা যায় যে কার্বন কি রয়েছে, কার্বন এবং অক্সিজেনের বিক্রিয়া কি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে। আমরা যদি ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিই, কাকে, ক্যালসিয়াম CaCO3, ক্যালসিয়ামকে যদি আমরা তাপ দিই, তাপ দিলে কি উৎপন্ন হবে, পোড়াচুন CaO প্লাস আমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আর এটার ক্ষেত্রেও আমাদের এরকম ডবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, মানে অর্থাৎ দুটোই আমাদের স্থান পরিবর্তন করবে বা বিনিময় প্রক্রিয়া করবে। এই ঘটনাটা, এই যে জিঙ্ককে আমাদের কেন, এই জিঙ্ক থেকে আমাদের জিঙ্ক কপারকে সরিয়ে জিঙ্ক বসলো, কারণ কপারের থেকে জিঙ্ক হচ্ছে কিন্তু বেশি সক্রিয় ধাতু। এবার বেশি সক্রিয় ধাতুর জন্যই আমাদের কিন্তু এই ঘটনাটা ঘটেছে, ঠিক আছে। এখান থেকে বলে রাখি, আমাদের যে মরচে রোধ করার জন্য এই যে বেশি সক্রিয় বা এই তড়িৎ লেপন ব্যবহার করে, একটা কথা আছে যে তড়িৎ লেপন কি, আমরা বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়, সেটাকে আমরা তড়িৎ লেপন করি। কারণ আমাদের এখানে যদি আমাদের লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, লোহার থেকে জিঙ্কটা কিন্তু আমাদের কিছু কম সক্রিয় ধাতুর ফলে আমাদের লোহার মাধ্যমে জং ধরে না বা মরচে পড়ে না, কারণ আমাদের বেশি সক্রিয় ধাতু হলে রাসায়নিক বিক্রিয়ায় তাড়াতাড়ি অংশগ্রহণ করবে এবং সেটা জলীয় বাষ্প এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরচে উৎপন্ন করবে, ঠিক আছে। যার জন্য আমাদের কী হয়, লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। যদি আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজটা দেখি, যদি কার সক্রিয়তা গ্রুপ বেশি, তাহলে যদি দেখা যায় প্রথমে আমাদের পাবো সেটা কী হবে, সেটা হচ্ছে পটাশিয়াম। কাকে পাবো পটাশিয়াম মানে হচ্ছে কে। তারপরে কার সক্রিয়তা বেশি, সোডিয়াম। তারপরে যদি দেখা যায় সোডিয়ামের পরে সোডিয়ামের পরে ক্যালসিয়ামের পরে ম্যাগনেসিয়ামের পরে যদি দেখা যায় অ্যালুমিনিয়ামের পরে জিঙ্ক পাবো, জিঙ্কের পরে আয়রন পাবো, তারপরে কি পাবো আমরা, লেড পাবো Pb, তারপরে হাইড্রোজেন পাবো, হাইড্রোজেনের পরে আমাদের একদম কম সক্রিয় ধাতু কপার পাবো, কপারের পরে যদি দেখা যায় হাইড্রাজিয়াম বা পারদ পাবো, তারপরে কি পাবো, Ag পাবো বা আর্জেন্টাম পাবো বা যেটাকে রূপো বলি, আর একটা তারপরে শেষে পাবো সোনা বা অরাম, ঠিক আছে। এইটা হচ্ছে সক্রিয়তা শ্রেণীর গ্রুপ। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে যে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24, এর ব্যতিক্রমী ধর্মী সঠিক ইলেকট্রন বিন্যাস কি? তাহলে ক্রোমিয়ামের
পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। তাহলে 24-এর আমাদের এর পারমাণবিক বিন্যাসটা কত হবে? অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। ক্রোমিয়ামের চিহ্ন হচ্ছে সিআর, এটা তো দেওয়া গেছে। ক্রোমিয়ামের চিহ্ন হচ্ছে সিআর আমাদের দেওয়া হয়েছে, চিহ্ন হচ্ছে সিআর। এর অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ভর, এর কি পারমাণবিক ভর যদি দেখা যায়, পারমাণবিক ভর হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর নয়, পারমাণবিক সংখ্যা যদি বা অ্যাটমিক নাম্বার যেটা বলি আমরা, পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার বা কত নম্বরে যে অবস্থান করে 24 পর্যায় সারণীতে 24 নম্বরে তুমি এই ক্রোমিয়ামকে আমরা খুঁজে পাওয়া যাবে। কত নম্বর গ্রুপে যদি থাকা যায়? গ্রুপ হচ্ছে 6 নম্বর গ্রুপের মধ্যে পাবো আমরা, বা শ্রেণী 6 নম্বর গ্রুপের মধ্যে পাবো আমরা। আর পিরিয়ড বা পর্যায় যদি বলা হয়, পিরিয়ড বা পর্যায় কিন্তু 4 নম্বর পর্যায়ের মধ্যে পাবো। এটা কোন ব্লকের এলিমেন্ট? ডি ব্লকের এলিমেন্ট। কোন ব্লকের এলিমেন্ট? ডি ব্লকের এলিমেন্ট। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ফুলের ডিম্বাশয় কিসে পরিণত হয়? তাহলে ফুলের ডিম্বাশয় কিসে পরিণত হয়? ডিম্বাশয় কিন্তু আমরা ফলে পরিণত হয়। ডিম্বাশয় কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। আর এই বীজটা কিসে পরিণত হয়, মানে কোথা থেকে বীজে পরিণত হয়? এই ডিম্বক থেকে কিন্তু আমার বীজে পরিণত হয়। এটা মনে রাখবে, ডিম্বক থেকে বীজে পরিণত হয়, বা ওভারি পার্ট অফ দ্য যেটাকে বলা হয় ওভারি থেকে ফ্রুট বা এই ফল। তাহলে এটা ওভারি বা ডিম্বাশয় থেকে আমাদের কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়, বা ওভারি থেকে ফ্রুট যেটা বলে ইংরেজির মাধ্যমে, ইংরেজির ক্ষেত্রে। আর ডিম্বক মানে অভিউল, ঠিক আছে? অভিউল থেকে আমরা কি বীজে পরিণত হয়, সিড, ঠিক আছে? নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। আর এইচ হুইটেকার 5 রাজ্য শ্রেণীবিন্যাস অনুযায়ী সকল প্রোক্যারিওটিক জীব যেমন ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত করেছেন? এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত করেছেন? এটা কিন্তু মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত করেছেন, ঠিক আছে? আমাদের 5টা কিংডমে ভাগ করেছেন, ঠিক আছে? 5টা কিংডম কি কি? 5টা কিংডম হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি বা ছত্রাক, প্লান্টি, আরেকটা হচ্ছে অ্যানিমিলিয়া, ঠিক আছে? আরেকটা হচ্ছে অ্যানিমিলিয়া বা প্রাণী রাজ্য যেটাকে বলা হয়, অ্যানিমিলিয়া বা প্রাণী রাজ্য। এই 5টা ভাগে কিন্তু ভাগ করেছে, ঠিক আছে? এটা আমাদের 5টা কিংডমে ভাগ করেছে 1969-এ কে আর এইচ হুইটেকার, ঠিক আছে? তাহলে আমাদের এই যে ব্যাকটেরিয়া কিন্তু আমাদের কোনো যে প্রোক্যারিওটিক জীব বা ব্যাকটেরিয়া কিন্তু মনেরা গোষ্ঠীর অন্তর্ভুক্ত, ঠিক আছে? প্রোটিস্টা যদি দেখা যায়, প্রোটিস্টার মধ্যে যদি যেমন কি দেখা যায়, অ্যামিবা দেখা যাবে, প্রোটিস্টা গোত্রের অন্তর্ভুক্ত অ্যামিবা পাবো আমরা, ঠিক আছে? অ্যামিবা পাবো, প্যারামেসিয়াম পাবো, ইউগ্লিনা পাবো। এগুলো কিন্তু কিসের মধ্যে পাবো আমরা? ওই প্রোটিস্টের মধ্যে পাবো। ছত্রাক যেমন আমাদের মাশরুম আছে, ইস্ট আছে, ঠিক আছে? কি আছে? মাশরুম, ঠিক আছে? ইস্ট, এগুলো কিন্তু ছত্রাক, ঠিক আছে? প্লান্টির মধ্যে আমরা কি পাবো? প্লান্টির মধ্যে আমাদের কি আছে? স্বভোজী উদ্ভিদ যেগুলো আছে, ঠিক আছে? স্বভোজী উদ্ভিদ, ঠিক আছে? স্বভোজী উদ্ভিদ যারা সালোক সংশ্লেষ করতে পারে, ঠিক আছে? আর অ্যানিমিলিয়া মানে হচ্ছে অ্যানিমেল, ঠিক আছে? অ্যানিমেল প্রাণীগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যানিমেলের অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন দেখো, মানব দেহের রেচনতন্ত্রে হেনরির লুপ কোথায় অবস্থিত? তাহলে রেচনতন্ত্রে হেনরির লুপ কোথায় পাবো আমরা? যকৃতে, ফুসফুসে, নেফ্রনে না হৃৎপিণ্ডে? তাহলে সঠিক উত্তর পাই আমাদের কিন্তু নেফ্রনে কিন্তু আমরা হেনরির লুপ খুঁজে পাই। তাহলে নেফ্রনের যদি ছবি দেখা যায়, নেফ্রনের ছবিটা এইরকম, এইটা হচ্ছে হেনরির লুপের তার থেকে আমাদের এই যে তাহলে এখান থেকে আমাদের জালিকা গ্লোমেরুলাস, এই যে আমাদের পার্টগুলো দেখা যায় এখান থেকে, এটা হচ্ছে আমাদের কি গ্লোমেরুলাস এটা, ঠিক আছে? আর কি হচ্ছে বাউম্যানস ক্যাপসুল, গ্লোমেরুলাস, এই যে এটা, এই যে আমাদের এই অর্ধচন্দ্রাকৃতি আকৃতি, এটা হচ্ছে বাউম্যান ক্যাপসুল, ঠিক আছে? আর কি রয়েছে আমাদের হেনরির লুপ, যেটা আমাদের এটা হচ্ছে কিন্তু হেনরির লুপ, এই জায়গাটা, এই যে আমাদের হেনরির লুপ ইউ আকৃতি বিশিষ্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু হেনরির লুপ, এটা সংগ্রহ নালিকা, ঠিক আছে? নেফ্রন বাউম্যান ক্যাপসুলের, এই যে বাউম্যান ক্যাপসুল এর প্রধান কাজই হচ্ছে কিন্তু ফিল্টার করা, কি ফিল্টার করা? রক্তকে ফিল্টার করা,
ঠিক আছে, ফিল্টার করা, কার রক্তকে ফিল্টার করা, এটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুলের কাজ। নেক্সট দেখো আর কি হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস কী করে আমাদের ব্লাড প্রেশারকে আমাদের কী আছে ফিল্টারেশন অফ ব্লাড প্রেশার আন্ডার দ্য হাই প্রেশার, ঠিক আছে, উচ্চ চাপে কিন্তু আমাদের কী করে ফিল্টার করে। আর কি আছে দেখো আমাদের এখান থেকে যদি দেখা যায় যে আমাদের যদি দেখি প্রত্যেকটা কিডনির মধ্যে অ্যাপ্রক্সিমেট 1 মিলিয়ন নেফ্রন থাকে। প্রত্যেকটা কিডনি বা আমাদের কিডনি বা বৃক্ক যেটা বলি আমরা, প্রত্যেকটি বৃক্কের মধ্যে 1 মিলিয়ন, কত 1 মিলিয়ন কিন্তু আমাদের কি থাকে নেফ্রন থাকে, ঠিক আছে, 1 মিলিয়ন নেফ্রন আমরা কিন্তু পাই, ঠিক আছে। আর এর প্রধান কাজেই হচ্ছে কিন্তু মেন ফাংশন হচ্ছে রক্ত শোধন বা ফিল্টার করা, রক্তকে পরিশোধন করা, আর কি হচ্ছে মূত্র উৎপাদন, মূত্র উৎপাদন, এটাই হচ্ছে এর প্রধান কাজ। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি দেখা যায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম জলের সঙ্গে মেশালে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে, সেটা আমরা জানবো। তাহলে এখান থেকে একটা সূত্র কাজ করে, সেই সূত্রটা তোমরা লিখে নাও। সূত্রটা হচ্ছে কিন্তু ml প্লাস হচ্ছে ms ডেল্টা টি সমান হচ্ছে ms ডেল্টা টি। এটা হচ্ছে আমাদের সূত্রের মধ্যে দেখে দেবে m এর মান কী রয়েছে, অর্থাৎ বস্তুর ভর 100 গ্রাম। l মানে হচ্ছে তোমার এই যে L মানে হচ্ছে গলনের সুপ্ত তাপ 80 ক্যালোরি, তাহলে m ইন্টু 80, এই 100 ইন্টু 80 প্লাস m মানে তো 100, s মানে হচ্ছে আপেক্ষিক তাপ কত রয়েছে 1, তাহলে ইন্টু 1। উষ্ণতার পার্থক্য, উষ্ণতা কত থেকে বলছে 0 ডিগ্রি তাপমাত্রায় বরফকে 100 ডিগ্রি তাপমাত্রায় জলের সঙ্গে মেশালে কত ডিগ্রি মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা কত হবে। তাহলে আমাদের চূড়ান্ত উষ্ণতা আমাদের প্রথমে ছিল 0 ডিগ্রি তাপমাত্রা, তাহলে চূড়ান্ত উষ্ণতা আমি জানি না, তাহলে আমি ওটাকে টি ধরে নিচ্ছি, চূড়ান্ত উষ্ণতাটি আগে ছিল কত 0, তাহলে উষ্ণতার পার্থক্য হচ্ছে টি মাইনাস 0 সমান এদিকেও m মানে হচ্ছে 100 আর এখানে s মানে হচ্ছে 1 আর উষ্ণতার পার্থক্য হচ্ছে টি মাইনাস 0, এটা হচ্ছে উষ্ণতার পার্থক্য। যদি দেখি এটা কত হচ্ছে আমাদের 8000 প্লাস হচ্ছে 100 টি আর 0-র সাথে গুণ করলে 0ই হবে, সমান এই দিকে হবে তোমার 100-র সাথে 100 গুণ করলে তোমার কি হবে 100-র সাথে 100 মানে এটা 100 মাইনাস টি আর ডেল্টা টি আছে, এটা 100 মাইনাস টি হবে, ঠিক আছে, মানে চূড়ান্ত উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে আমাদের দেখো কী হবে, এখানে হবে তোমার 10,000 মাইনাস হচ্ছে 100 টি, তাহলে 100 বাঁ দিকে চলে এলে টিগুলাকে একদিকে নিয়ে এসে 200 টি সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাচ্ছে, তাহলে 10,000 মাইনাস 8,000 মানে হবে তোমার 2,000, মানে টি সমান হবে 2,000 যদি যাই তাহলে 10, তাহলে উষ্ণতা আমাদের কত ডিগ্রি হবে, উষ্ণতা হবে কিন্তু আমার 10 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশান রয়েছে, অপশান নাম্বার এ রয়েছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন, পানির নিচে থাকা একজন ডুবুরি জলের উপরিভাগে পৃথিবীকে শুধুমাত্র একটি শঙ্কুর মাধ্যমে দেখতে পায়, এই শঙ্কু কোন ভৌত ঘটনার উপর নির্ভর করে, এই শঙ্কুর কোনটা কোন ভৌত ঘটনার উপর নির্ভর করে। তাহলে এটা হবে কিন্তু কি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশান নাম্বার বি হবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সংকট কোণ, এটার উপর ডিপেন্ড করে হয়, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, কোনো তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে নতুন মৌলের পারমাণবিক সংখ্যা z এবং ভর সংখ্যা a এর কি পরিবর্তন হয়। তাহলে কোনো একটা মৌল থেকে যদি আলফা কণা নির্গত হয়, ঠিক আছে, আলফা কণা যদি নির্গত হয়, তাহলে আলফা কণা নির্গত হলে কি আমরা দেখতে পাই যে ওর পারমাণবিক সংখ্যা অ্যাটমিক নাম্বার পারমাণবিক সংখ্যা সেই পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কটা 2 কমে যায়, 2 কী হয়ে যায় 2 কমে যায়, ঠিক আছে, 2 কমে যায়। আর কি হয় ভর সংখ্যাটা কিন্তু 4 কমে, ভর সংখ্যাটা কি হয় 4 কমে, তাহলে কি হচ্ছে আমাদের 4 কম। তাহলে দেখো আমাদের যখনই আমাদের কোনো মৌল থেকে আলফা কণা নির্গত হয় মানে আমার পারমাণবিক সংখ্যা যা থাকবে তাহলে 2 কমে যাবে এবং ভর সংখ্যা যেটা থাকবে সেই ভর সংখ্যাটাও কিন্তু 4 কমে যাবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমাদের এইলা পরিবর্তন হয়, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন আর এখানে ওখান থেকে যদি দেখা যায় সেখানে আমাদের নিউট্রন যে এই আলফা বিটা গামা যদি হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে।
পরবর্তী প্রশ্ন, ফ্যারাডের প্রথম তড়িৎ বিশ্লেষণ সূত্র অনুযায়ী ইলেকট্রোডে জমা হওয়া পদার্থের ভর m কিসের সমানুপাতিক? তাহলে আমাদের এটা কিসের সাথে সমানুপাতিক? তাহলে ফ্যারাডের সূত্র অনুসারে, তাহলে ফ্যারাডের সূত্র কি বলে আমাদের? m ভ্যারিয়েজ কিউ। কি বলে? m ভ্যারিয়েজ কিউ। তাহলে m ভ্যারিয়েজ কিউ যদি হয়, তাহলে যেখানে আমাদের কিউ সমান কি বলে? আইটি। কিউর জায়গায় আমরা কি বলি? তাহলে m সমান m যদি যেটা করি, তাহলে কিউ সমান আমরা কি বলতে পারি? কিউ সমান আইটি আমরা জানি। তাহলে m ভ্যারিয়েজ আই ইন্টু টি। আমার কার সাথে কার সম্পর্ক বলেছে? ইলেকট্রোডে প্রথম তড়িৎ বিশ্লেষণে ইলেকট্রোডে জমা হওয়া পদার্থের m কিসের সাথে সমানুপাতিক? তাহলে m কিসের সাথে সমানুপাতিক হবে আমাদের? m সমানুপাতিক হবে কিউ বা টি, বা মোট অতিক্রান্ত বৈদ্যুতিক আধান, বা কিউ বা টি এর সাথে কিন্তু, হ্যাঁ, কিউ সমান আইটি। তাহলে আমার কি আছে? কিউ বা আইটি, এই কিউ বা আইটির সাথে আমাদের কিন্তু সমানুপাতিক হবে। ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্থির তাপমাত্রায় কোনো তরলে গ্যাসের দ্রাব্যতা সেই গ্যাসের আংশিক চাপের সমানুপাতিক। এই বক্তব্যটি কোন সূত্রের, মানে কোন সূত্র আমাদের দিয়েছিল এটা? তাহলে দেখো, এটা আমাদের দিয়েছিল কি? হেনরির সূত্র। এটা কার সূত্র বটে? এটা হচ্ছে হেনরির সূত্র। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। এটা হেনরির সূত্র দিয়েছিল। চার্লসের সূত্র জানি আমরা কি? আয়তনের সাথে আমাদের চার্লসের সূত্র কি? ভি ভ্যারিয়েজ টি। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই আমাদের কি হয়? আয়তন বৃদ্ধি হয়। কেমন অনুপাতে বৃদ্ধি হয়? উষ্ণতা যদি 1 ডিগ্রি বৃদ্ধি করা হয়, উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাসের জন্য আমাদের আয়তনটা 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি ঘটে। 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি করে। সেটা কিন্তু চার্লসের সূত্র। এখান থেকে যে সূত্রটা পাই, V1/T1, V1/T1, ঠিক আছে, V1/T1 সমান হচ্ছে V2/T2। এটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমরা কাজে লাগবে, বা অঙ্কর ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। পরবর্তী ক্ষেত্রে আমাদের কি রয়েছে দেখো, বয়েলসের সূত্র। বয়েলসের সূত্র কি বলে? পি ভুল লিখলাম। ভি ভ্যারিয়েজ 1/P। চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কি আছে? চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ আমাদের এখান থেকে যে সূত্রটা পাই অঙ্কের জন্য, যে পিভি সমান ধ্রুবক হবে, অর্থাৎ P1 V1 সমান P2 V2। এবং চার্লস এবং বয়েলসের আরেকটা সূত্র আছে, চার্লস বয়েলসের সমন্বয় সূত্র। সমন্বয় সূত্রকে যদি করি, তাহলে P1 V1/T1 সমান P2 V2/T2। ঠিক আছে, এই আমাদের, ঠিক আছে। আর কি? গে লুকাস রয়েছে আর একটা সূত্র এখান থেকে পাই। গে লুকাসের সূত্রটা কি বলে? যে পি ভ্যারিয়েজ টি। এটা গে লুকাসের সূত্র চাপের সঙ্গে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে? মানবদেহে ক্যালসিয়াম এবং ফসফরাস বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল না অগ্নাশয় গ্রন্থি থেকে তৈরি হয় ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন? তাহলে ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন, সেটা হচ্ছে কি? অপশান নাম্বার বি, প্যারাথাইরয়েড গ্রন্থি। ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস, এখান থেকে দুটো হরমোন, খুব গুরুত্বপূর্ণ হরমোন নির্গত হয়। সেটা হচ্ছে কি? একটা হচ্ছে কি? ইনসুলিন। আর একটা হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন। এটা ইনসুলিনটা কোথা থেকে গঠিত হয়? আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে গঠিত হয়। এটা গ্লুকাগনটা কি হয়? আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের আলফা কোষ থেকে নিঃসৃত হয়। ঠিক আছে, এখান থেকে খরিত হয়। এটা মনে রাখবে ভালো করে। এবং আমাদের এই যে অগ্নাশয় থেকে ইনসুলিনটা কি করে? ইনসুলিনের কাজ হচ্ছে কি? ইনসুলিন কিসে থেকে কিসে কনভার্ট করা হয়? ইনসুলিন গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট করে। কিসে? গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে। আর গ্লুকাগন কি করে? তার অপোজিট করে। এটাকে কি করে? গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করে। গ্লুকোজে কিন্তু কনভার্ট করে। ঠিক আছে। দেখবে তোমাদের যদি শর্করার পরিমাণ বেড়ে দেওয়া যায়, অর্থাৎ আমাদের ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না বলে রক্তে শর্করার পরিমাণ তো বেড়ে যায়, বা যেটাকে বলে আমরা প্রেশার বা সুগার, ব্লাড সুগার যেটাকে বলে, রক্তে ব্লাড সুগার, বা আমাদের যেটা বলে সুগার হয়েছে, অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, যার জন্য ইনসুলিন ঠিকমতো আমাদের খরিত হয় না, বা ইনসুলিন
ইনসুলিন যার জন্য বাইরে থেকে আমাদের ইনসুলিন কিন্তু দিতে হয়, ঠিক আছে। বেশি হলে কিন্তু বাইরে থেকে সুগারের জন্য ইনসুলিন আমাদের ইনজেকশন দিতে হয়। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে বি কমপ্লেক্স ভিটামিনগুলি মানবদেহে প্রধানত কী হিসাবে কাজ করে। তাহলে মানবদেহে বি কমপ্লেক্স ভিটামিনগুলো কী হিসাবে কাজ করে, এটা কোএনজাইম হিসাবে কাজ করে, ঠিক আছে, বা সহ উৎসেচক হিসাবে কাজ করে, এনজাইমের সহ উৎসেচক হিসাবে কিন্তু কাজ করে, ঠিক আছে। তাহলে বি কমপ্লেক্সের ভিটামিন, বি কমপ্লেক্সের আমরা অনেকগুলো ভিটামিন পেয়েছি, বি কমপ্লেক্স B1 B2 B3 রাসায়নিক নাম পেয়েছি। B1-এর অভাবে কী হয়, B1 B2-র অভাবে B3-র অভাবে প্যালেগ্রা রোগ হয়, B2 এর অভাবে আমাদের কী হয়, ঠিক আছে, B1-এর অভাবে কী হয়, এগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, শিল্প কারখানায় জ্বালানি হিসাবে ব্যবহৃত ওয়াটার গ্যাস কোন দুটি গ্যাসের মিশ্রণ। তাহলে ওয়াটার গ্যাস হচ্ছে কোন দুটি গ্যাসের মিশ্রণ, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন নয়, হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ, সেটাকে বলা হয় আমাদের ওয়াটার গ্যাস। কী বলা হয়, ওয়াটার গ্যাস। এবং এটাকে কি বলা হয়, সিংগ্যাসও বলা হয়, সিংগ্যাস, ঠিক আছে, ওয়াটার গ্যাস বা সিংগ্যাস বলা হয়, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, আচ্ছা আরেকটা, এই যে আমাদের এই কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন, ঠিক আছে, এটাকে কি বলা হয়, প্রডিউসার গ্যাস। কি বলা হয়, প্রডিউসার গ্যাস, প্রডিউসার গ্যাস, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, নিচের কোন রোগটি ব্যাকটেরিয়ার কারণে হয়, নিচের কোনটি ব্যাকটেরিয়ার কারণে হয়, ম্যালেরিয়া, এডস, টাইফয়েড না দাঁত। তাহলে কোনটা হয়, এটা কিন্তু হবে টাইফয়েড। টাইফয়েডটা কিন্তু আমাদের কিসের কারণে হয়, টাইফয়েডটা আমাদের ব্যাকটেরিয়ার কারণে হয়। তাহলে ব্যাকটেরিয়া গঠিত টাইফয়েড ছাড়াও আমাদের কি রয়েছে, ব্যাকটেরিয়া গঠিত যত যে আমাদের কাশি সংক্রান্ত রোগগুলা, যেমন যক্ষা রয়েছে বা টিবি যেটাকে বলে আমরা, যক্ষা, নিউমোনিয়া, ঠিক আছে, নিউমোনিয়া হবে, ঠিক আছে, হুপিং কাশি হবে, হুপিং কাশি আমি শর্টকাট মনে রাখার জন্য আমি বলি, যেগুলো কাশি রয়েছে হুপিং কাশি। এছাড়াও তোমরা মনে রাখবে টিটেনাস, আর কি রয়েছে, টিটেনাস হবে, প্লেগ হবে তোমার, প্লেগ, আর কি রয়েছে, হুপিং কাশি, আর কি রয়েছে, টিটেনাস, কলেরা হবে আরেকটা, ঠিক আছে। এরা কিন্তু ব্যাকটেরিয়া গঠিত রোগ। কলেরা বাদ দিয়ে বাকি সবগুলো কিন্তু আমাদের কাশি রয়েছে। এছাড়াও দেখো আমাদের কি রয়েছে, যেমন ম্যালেরিয়া যদি বলা হয়, ম্যালেরিয়া কি গঠিত রোগ হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে কিন্তু আমাদের কি প্রোটোজোয়া গঠিত রোগ, ঠিক আছে, কি প্রোটোজোয়া বা আদ্য প্রাণী গঠিত রোগ। প্রোটোজোয়া আদ্য প্রাণী গঠিত রোগ ম্যালেরিয়া বাদ দিয়ে কি রয়েছে, কালা জ্বর, স্লিপিং সিকনেস, এগুলো কিন্তু ম্যালেরিয়া বাদ দিয়ে, বা পাইরিয়া, এগুলো কিন্তু আমাদের। আর দাঁত বা হাজা, এটা কিসের কারণে হয়, ছত্রাক গঠিত রোগ। কি ছত্রাক গঠিত রোগ, ছত্রাকের কারণে আমাদের হয়। ছত্রাকে যেমন রিং ওয়ার্ম বা দাঁত যেটাকে বলি, অ্যাথলেটস ফুট হয়, বোল্ডনেস হয়, স্ক্যাবিস হয়, অ্যাস্থামা হয়, এগুলো কিন্তু কিসের হয়, আমাদের ছত্রাকের কারণে হয়। আর এডস হচ্ছে ভাইরাস গঠিত রোগ। এডস খুব গুরুত্বপূর্ণ, এডস হচ্ছে একটা কি গঠিত রোগ, ভাইরাস গঠিত রোগ। এর যে ভাইরাসের কারণে হয় সেটা হচ্ছে HIV ভাইরাস। HIV ভাইরাসের পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, আর এডসের পুরো নাম হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। আর HIV ভাইরাসের কারণে হয়, ঠিক আছে। আমাদের টাইফয়েড যদি রোগ হয়, টাইফয়েড রোগ, আচ্ছা এডসের জন্য একটা যে টেস্ট করা হয় সেটা হয় কি টেস্ট, এলিসা টেস্ট। এডসের জন্য যে টেস্টটা করা হয় সেটা হচ্ছে এলিসা টেস্ট। এই এলিসা টেস্ট কিন্তু করা হয়, এলিসা টেস্ট। এডস রোগ ধরার জন্য আমাদের কী রোগ করা হয়, এলিসা টেস্ট করা হয়। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ যে এডস দিবস কবে পালন করা হয়, এডস দিবস পালন করা হয় কিন্তু ফার্স্ট ডিসেম্বর, ঠিক আছে, 1 ডিসেম্বর কিন্তু আমাদের পালন করা হয় এডস, ঠিক আছে। এবং এই এডসে কী ক্ষতি করে, আমাদের ইমিউনিটি পাওয়ার বা অনাক্রম্যতাকে নষ্ট করে দেয়। কী করে দেয়, অনাক্রম্যতা নষ্ট করে দেয় আমাদেরকে। আমাদের এডস রোগ কিন্তু আমাদের অনাক্রম্যতা নষ্ট করে দেয়। আর কি করে, আমাদের টাইফয়েড যদি রোগ হয়, টাইফয়েড তোমরা দেখবে টাইফয়েডের বেশিরভাগের ক্ষেত্রে হয়, তখন সে ডাক্তাররা রেখে দেয় কি ওয়াইডাল টেস্ট, ঠিক আছে, ওয়াইডাল টেস্ট। তাহলে আমাদের ব্যাকটেরিয়া টাইফয়েডের জন্য যে টেস্ট করা হয় সেটা হচ্ছে ওয়াইডাল টেস্ট, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, 1 মোল গ্লুকোজ মোট কয়টি কার্বন পরমাণু থাকে, 1 মোল কয়টি কার্বন পরমাণু থাকে সেটা তোমাদের বলতে পারে।
দেখো আমাদের এখানে রয়েছে কার্বন পরমাণু, একটা কার্বন পরমাণুর মধ্যে 6.02 বা অ্যাভোগাড্রো সংখ্যক আমাদের পরমাণু থাকে, যেটা হচ্ছে কি 6.022 ইন্টু 10⁻23 এত সংখ্যক। আমাদের এই 1 মোল গ্লুকোজের মধ্যে কার্বন পরমাণু সংখ্যা কত রয়েছে? কার্বন পরমাণু সংখ্যা রয়েছে আমাদের কিন্তু 6টা। তাহলে আমাদের কত সংখ্যক থাকবে? 6 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 এত সংখ্যক আমাদের কি থাকবে? কার্বনের পরমাণু থাকবে। অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আধুনিক পর্যায় সারণীতে একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কীরকম পরিবর্তন হয় সেটা আমাদের জানতে হবে। তাহলে দেখো আমাদের পরমাণুর আকারটা কীরকম হয়, আমাদের পর্যায় সারণী বাম দিক থেকে ডান দিকে যদি আমরা এটা বাম দিকে ধরি, তাহলে বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া যায়, ঠিক আছে, তাহলে পরমাণুর আকার কিন্তু কমতে থাকবে। কেন কমতে থাকবে পরমাণুর আকারটা? কারণ যতই যেতে থাকবে আমাদের আকর্ষণ ক্ষমতা তীব্র হবে, যার কারণে আমাদের কী হবে? পরমাণুর আকারটা কী হবে? কমতে থাকবে বা, ঠিক আছে। আর উপর থেকে যদি নিচে আসা যায় তাহলে তার উল্টোটা হবে, একটা কমলে একদিকটা বাড়বে, যদি বাম থেকে ডানে কমে যায় তাহলে বাড়বে। এছাড়াও আমাদের দেখো কি রয়েছে, আরও কি রয়েছে, আমাদের ইলেকট্রনের আমাদের কি হয়, তাহলে আমাদের এখানে অপশান কি হবে? অপশান কি হয়? আচ্ছা কেন কমে, মানে কারণটা বলেছে, তাহলে কেন কমে আমাদের? এটা কিসের কারণে হয়? যে চার্জ বৃদ্ধি পাওয়ার কারণে। কিসের কারণে হয় আমাদের? চার্জ বৃদ্ধি পাওয়ার কারণে। অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। এছাড়াও আরও রয়েছে দেখো আমাদের কি অ্যাটমিক, আমাদের স্মল পিরিয়ড রয়েছে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আবার কিছুগুলা বাম দিক থেকে ডান দিকে বা আমাদের উপর থেকে নিচে এলে কীরকম পরিবর্তন হয় সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। যেমন আয়োনাইজেশন কি হয়? আয়োনাইজেশন যে ক্ষেত্রে যদি তুমি যাও, যে আয়নিত হওয়ার ক্ষমতা যদি বাম দিক থেকে ডান দিকে যাও সেক্ষেত্রে কিন্তু বাড়বে, এবং উপর থেকে নিচে এলে একদিকটা বাড়লে একদিকটা কমবে। ইলেকট্রোনেগেটিভিটি বা ঋণাত্মকতা, তাহলে সেক্ষেত্রে কি হয়? বাম দিক থেকে ডান দিকে গেলে কী হবে? বাড়বে এবং এর থেকে কমবে, ঠিক আছে। অধাতুর ক্যারেক্টার বাম দিক থেকে ডান দিকে গেলে কী হবে? বাড়বে, উপর থেকে নিচে এলে কমবে। তাহলে দেখো আমাদের তিনটা জিনিসের ক্ষেত্রে আমাদের মনে রাখবে, বেশ সবগুলোর ক্ষেত্রে আমাদের বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে এবং উপর থেকে নিচে এলে কমে। কি কি সেগুলো হলো? যেমন বাড়ে আয়োনাইজেশন, ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে, তড়িতে ঋণাত্মকতা, ঠিক আছে, নেগেটিভিটি, আর অধাতু বা নন মেটাল ক্যারেক্টার এইটার ক্ষেত্রে কি হয়? বাম দিক থেকে ডান দিকে এলে বাড়ে, উপর থেকে নিচে এলে কমে। আর বেঁচে থাকে দুটো, যেটা হচ্ছে অ্যাটমিক সাইজ, যেটা এখন বললাম, বা পরমাণুর ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে এলে কমে, আর উপর থেকে নিচে এলে বাড়ে। আর সেক্ষেত্রে ধাতুর যে গুণটা, সে ধাতুর ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম ঘটে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি হচ্ছে, একটা সাবান অণুর কোন অংশ জলপ্রিয় হাইড্রোফিলিক, ঠিক আছে, হাইড্রোফিলিক, তাহলে সেটা হচ্ছে কি? অপশান নাম্বার হচ্ছে আয়নিক হেড বা আয়নীয় শীর্ষ, যেটা অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো হাইড্রোকার্বন শৃঙ্খল আমরা কার্বনের মধ্যে দেখতে পাই। কার্বনের মধ্যে কত ডিগ্রি বন্ড থাকে সেটাও গুরুত্বপূর্ণ। একটি উত্তল লেন্সকে একটি স্বচ্ছ তরলে ডোবানো হলো, যার প্রতিসারাঙ্ক লেন্সের কাঁচের প্রতিসারাঙ্কের সমান, তাহলে লেন্সের ফোকাল দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, একটি উত্তল লেন্সকে এমন একটি স্বচ্ছ তরলে ডোবানো হলো যার প্রতিসারাঙ্ক লেন্সের কাঁচের প্রতিসারাঙ্কের সমান, মানে লেন্সের প্রতিসারাঙ্ক কাঁচের প্রতিসারাঙ্কের সমান, তাহলে বলছে লেন্সের ফোকাস দৈর্ঘ্য, তাহলে আমাদের ফোকাস দৈর্ঘ্য কী হয়ে যাবে? অসীম হয়ে যাবে, সমতল কাঁচের পাত্রের মতো আচরণ করবে, তাহলে ওটা কী হয়ে যাবে? অসীম হয়ে যাবে। অপশান নাম্বার ডি কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, একটা পরমাণুতে নিউট্রনের সংখ্যা কিভাবে নির্ণয় করবে? তাহলে নিউট্রন সংখ্যা দেখো আমাদের অপশান রয়েছে, নিউট্রন সংখ্যা যদি ভর সংখ্যা দেওয়া থাকে, তাহলে ভর সংখ্যা বিযুক্ত পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে হবে, ভর সংখ্যা বিযুক্ত পারমাণবিক সংখ্যা। তাহলে দেখো অপশান নাম্বার এইটা, পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা করলেও হবে, ভর সংখ্যা বিযুক্ত প্রোটন সংখ্যা, সেটা করলেও কিন্তু আমি কি পাবো? নিউট্রন সংখ্যা পাবো। আর একটা পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন থাকবে তত সংখ্যক আমাদের ইলেকট্রন থাকবে, যত সংখ্যক প্রোটন থাকবে তত সংখ্যকই কিন্তু আমাদের ইলেকট্রন থাকবে। প্রোটন সংখ্যাকে আমাদের বলা হচ্ছে, আমাদের এই যে পারমাণবিক সংখ্যাকে আমাদের কী দ্বারা চিহ্নিত করা হয়? অ্যাটমিক মাস যেটাকে বলে, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা চিহ্নিত করা হয় পারমাণবিক সংখ্যাকে, ঠিক আছে।
বা অ্যাটমিক নাম্বার যেটা বলা হয় অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা। আর কি রয়েছে, যদি বলা হয় আমাদের ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যাকে আমাদের এ দ্বারা চিহ্নিত করা আছে, মাস নাম্বার যেটাকে বলা হয় বা ভর সংখ্যা। ঠিক আছে, আর কি রয়েছে, আরেকটা রয়েছে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। আর প্রোটন সংখ্যা তো পি আমাদের আছে, নিউট্রন সংখ্যা সমান, তাহলে আমাদের এখান থেকে যদি সূত্র পাই যে নিউট্রন সংখ্যা কি, নিউট্রন সংখ্যা সমান হবে আমাদের জেড মাইনাস এ, জেড মাইনাস, সরি আমি ভুল বলছি, ভর সংখ্যা তো এ, মানে এ মাইনাস জেড হবে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, উদ্ভিদে প্রধানত কোন গঠনের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে। ঠিক আছে, কিসের মাধ্যমে আমাদের গ্যাসীয় আদান প্রদান ঘটে, হুইচ স্ট্রাকচার, বা কোন গঠনের মাধ্যমে বা কোন গঠনটার কারণে আমাদের গ্যাসের আদান প্রদান ঘটে, জাইলেম, পত্ররন্ধ্র, কাণ্ড না মূল। তাহলে কিসের কারণে আমাদের গ্যাসের আদান প্রদান ঘটে, সেটা হবে কি পত্ররন্ধ্র, বা যেটাকে বলে আমরা স্টোমাটা, কি বলা হয় সেটাকে স্টোমাটা। ঠিক আছে, মূল কাণ্ড রয়েছে আমাদের। নেক্সট দেখুন, জাইলেমের মধ্যে আমাদের বিভিন্ন ভাগ রয়েছে। একটি আলোকরশ্মি যখন বায়ু থেকে কাঁচে প্রবেশ করে তখন তার কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন হয়। তাহলে আমাদের কীরূপ পরিবর্তন হয়, তার ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক কিন্তু আমাদের কী থাকে, অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এবং তরঙ্গদৈর্ঘ্য কিন্তু কমে যায়। তাহলে আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে অর্থাৎ লঘু থেকে ঘন মাধ্যমে আসে, তখন কম্পাঙ্ক কিন্তু অপরিবর্তিত থাকে এবং তরঙ্গদৈর্ঘ্যটা কিন্তু কমে যায়। ঠিক আছে, অর্থাৎ আমাদের ঘন মাধ্যম লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসলে আলেই তো আমাদের কিন্তু চাপটা মানে আমাদের কম স্পিডও কমে যায় বা তরঙ্গদৈর্ঘ্য আমাদের কম হয়ে যায়। পৃথিবী পৃষ্ঠ মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি 11.2 কিমি/সেকেন্ড। যদি বস্তুর ভর দ্বিগুণ করা হয় তাহলে তার মুক্তিবেগ কত হবে। তাহলে যদি আমাদের বস্তুর ভরকে দ্বিগুণ করা হয়, দ্বিগুণ করা হলেও কিন্তু যদি আমাদের 11 অত কিলোমিটার বেগে যদি রাখা হয়, মানে অপরিবর্তিত থাকবে, 11.2 কিমি/সেকেন্ডে যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমাদের কি মুক্তিবেগ পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে এসকেপ ভেলোসিটি বা আমাদের যে মুক্তিবেগ, সেই মুক্তিবেগটা এসকেপ ভেলোসিটির যে সূত্রটা সেটা হচ্ছে কি √2gm বাই হচ্ছে আমাদের কি আর। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এম মান হচ্ছে পৃথিবীর ভর, এম মান হচ্ছে মাস অফ আর্থ, পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে, মানব হৃৎপিণ্ডে ট্রাইকাসপিড ভালভ বা ত্রিপত্র কপাটিকা কোন দুটি প্রকোষ্ঠের মধ্যে অবস্থিত এবং রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করে। তাহলে কোন দুটির মধ্যে আমাদের অবস্থান করে, সেটা হবে কিন্তু ডান অলিন্দ, কি রয়েছে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে অবস্থিত ত্রিপত্র কপাটিকা অবস্থিত থাকে, এবং বাম নিলয়ের মাঝে দ্বিপত্র কপাটিকা। ঠিক আছে, এটার মধ্যে কি থাকে, দ্বিপত্র বা দুটো পাল্লা যুক্ত, পত্র বলতে পাল্লা বলতে পারি, আর ত্রিপত্র মানে 3 পাল্লা বিশিষ্ট আমাদের কি থাকে, দরজা, বা যেটা দরজা বলতে পারি, সেটা দরজা বা ওই ভালভ যেটাকে বলি আমরা। ঠিক আছে, এখান থেকে আমাদের দেখো শিরা এবং ধমনী, আমাদের রক্ত সংবহনতন্ত্রে আমরা শিরা এবং ধমনী পাই। ঠিক আছে, সময় শিরা আমাদের কি রক্ত বহন করে, অক্সিজেন যুক্ত। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত। ঠিক আছে, শিরা কিন্তু আমাদের কি রক্ত বহন করে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ব্লাড, বা অক্সিজেন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত বা অশুদ্ধ রক্ত কিন্তু বহন করে। ঠিক আছে, এবং কার্বন ডাইঅক্সাইড থেকে এই শিরার কাজ কি, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে কোথায় নিয়ে যাই, কার্বন ডাইঅক্সাইড রক্তকে বডি থেকে আমাদের কোথায় নিয়ে যাই, বডি থেকে আমাদের বিভিন্ন হার্টে কিন্তু আমাদের নিয়ে যায় অশুদ্ধ রক্তকে। আর বিশুদ্ধ রক্ত কি করে, আমাদের বিশুদ্ধ রক্ত আর্টারি ধমনী বহন করে, সেই ধমনী কি হয়, অক্সিজেনযুক্ত রক্তকে হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশ থেকে ছড়িয়ে দেয়। ঠিক আছে, আমাদের হিউম্যানের 4টা চেম্বার রয়েছে বা 4টা প্রকোষ্ঠ রয়েছে, সেটা হচ্ছে বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়। ঠিক আছে, আমাদের 4টি প্রকোষ্ঠ রয়েছে, ত্রিপত্র কপাটিকা তো বললাম, আর ওগুলো। তাহলে এই ছিল আমাদের টোটাল এই প্রশ্নগুলো। ঠিক আছে, টোটাল প্রশ্ন। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্ষেত্রে আমরা কোশ্চেনের সংখ্যা আমরা বাড়াবো। ঠিক আছে, থ্যাংক ইউ।